আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। আজকে আমাদের লেকচারের টপিক হচ্ছে গতির লেখচিত্র, অর্থাৎ গতি অধ্যায়ের মোটামুটি যে সকল লেখচিত্রগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের করতে হবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি। স্বাগতম সবাইকে আরও একবার লার্ন আপ একাডেমির আজকের এই লেকচারটাতে। আজকের লেকচারটাতে আমরা গতি অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের লেখচিত্রের যে টপিকটা আছে সেটা। লেখচিত্রের এই টপিকটা গতি অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ তুমি সিকিউ প্রবলেম এমসিকিউতে তো একেবারে তুমি এটা মুখস্থ রাখতে পারো যে তোমার বোর্ড এক্সাম, স্কুলের এক্সাম গতি অধ্যায় থেকে অবশ্যই একটা লেখচিত্রের কোয়েশ্চেন মাস্ট বি দিবে। তুমি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে এটা দেখে নিতে পারো, প্রত্যেকবার প্রত্যেক বোর্ডে অ্যাটলিস্ট একটা এমসিকিউ গতি চিত্র রিলেটেড যে একটা এমসিকিউ এই টপিক থেকে আসছে। এবং সিকিউতেও অনেকগুলাই হচ্ছে কি লেখচিত্র নির্ভর, অনেক কিছুই আছে আমাদের লেখচিত্র থেকে অনেকগুলো সিকিউ প্রশ্ন সলভিং দেয় মূলত। ঠিক আছে, তো আমরা লেখচিত্র জিনিসটাকে একেবারে বেসিক থেকে বোঝার চেষ্টা করব যে লেখচিত্র বলতে কি বুঝাই। আমরা গ্রাফ তো অনেক ব্যবহার করছি, অনেক আঁকছি 6, 7, 8 থেকে পরিসংখ্যান বা এই অধ্যায়গুলোতে আমাদের গ্রাফ ছিল। বাট গ্রাফ অ্যাকচুয়ালি কি বুঝায় বা কি নির্দেশ করে এই জিনিসটা আমরা কতজন জানি? চলো তো দেখি একটু গ্রাফের বিষয়টা আসলে কেমন, একটু বোঝার চেষ্টা করি। গ্রাফটা দেখতে মূলত দুইটা অক্ষ, আমরা তো গ্রাফে অনেকগুলো এক্সিস থাকে, অনেকগুলো লাইন থাকে এখানে, বাট গ্রাফ তো নর্মালি দুইটা অক্ষে বিভক্ত থাকে। ঠিক আছে, একটা হচ্ছে কি এক্স অক্ষ, যেটা হচ্ছে আনুভূমিক অক্ষ চিন্তা করি আমরা, আর একটা হচ্ছে উলম্ব বা অবিলম্ব অক্ষ, যেটা হচ্ছে কি ওয়াই অক্ষ দিয়ে আমরা হিসাব করি। তো আবার এখানে হচ্ছে প্লাস মাইনাসের কিছু হিসাব নিকাশ আছে, যেমন এক্স অক্ষের ডান পাশে হচ্ছে এক্স এর পজিটিভ ভ্যালুগুলো বসে, বাম পাশে এক্স এর নেগেটিভ ভ্যালুগুলো বসে, এভাবে উপরে নিচেও পজিটিভ নেগেটিভের একটা কি আছে হিসাব নিকাশ আছে। তো আমাদের ওই পজিটিভ নেগেটিভটা এই ক্ষেত্রে প্রয়োজন হবে না। আমরা মূলত এখানে গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন, অর্থাৎ একটা বীজগাণিতিক সমীকরণ বা একটা ইকুয়েশনকে যখন আমরা গ্রাফে সেট করি, তখন ওই গ্রাফ থেকে আমরা বিভিন্ন ধরনের রেখা পাই, কিছু বক্ররেখা, কিছু সরল রেখা, কিছু মিলিত, দুইটা রেখা মিলিত হয়, মিলিত হয় না। তো এইগুলার যে প্যাটার্ন, এই যে ধরো বিভিন্ন রেখা যে আমরা পাচ্ছি, এটা একটা রিলেশনকে নির্দেশ করে, একটা প্যাটার্নকে নির্দেশ করে যে এই ইকুয়েশনে কি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে কিনা, এই চেঞ্জের যে প্যাটার্ন, এই জিনিসটাকে মূলত গ্রাফের মাধ্যমে প্রকাশ করা হয়। আমি তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, বিস্তারিততে আমি আসতেছি। আচ্ছা, ধরো আমি তোমাকে বললাম ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, একটা সমীকরণ তোমাকে দেওয়া হলো, সিম্পল একটা সমীকরণ। মোটামুটি গণিতে, বীজগণিতে তোমরা এগুলো করছো 6, 7, 8 থেকে। এই ধরনের সমাধান বা সমীকরণ তোমরা দেখতে অভ্যস্ত, এবং এগুলো দিয়ে তোমরা লেখচিত্র আঁকছো, তাই না? এখন আমাকে বলো তো, এই যে এই গ্রাফটা বা এই সমীকরণ থেকে যখন আমরা গ্রাফটা আঁকাবো, আমরা নিশ্চয়ই গ্রাফ একটা কি পাবো, রেখা পাবো না? গ্রাফেও নিশ্চয়ই একটা রেখা পাবো। বিভিন্ন বিন্দুগুলো বসিয়ে তো তোমরা ওই রেখাটাকে ড্র করতা। এই সমীকরণে এক্স এর বিভিন্ন মান বসিয়ে তোমরা ওয়াই এর মান বের করতা। তোমাদের সলিউশনের প্রক্রিয়াটা এরকম ছিল না সবার? একটু মিলাই নাও তো তোমাদের সাথে। তাহলে এই যে এক্স এর বিভিন্ন মান আমি বসিয়ে আমি একটা টেবল করতাম, ওইখানে আমরা বিভিন্ন ওয়াই এর মান বের করতাম। এরপরে এক্স ওয়াই এর মানগুলা স্থানাঙ্ক হিসেবে আমরা বসিয়ে অনেকগুলো বিন্দু পাইতাম। ওই বিন্দুগুলোকে যোগ করলে একটা লাইন তৈরি হইতো বা একটা সরল রেখা পাওয়া যেত। এতটুকু পর্যন্ত মোটামুটি আমরা সবাই জানি, এবং এটা আমরা কম বেশি সবাই করে আসছি, তাই না? এবার ধরো কথার কথা, আমি একটা লাইন ড্র করলাম। ধরো আমি এরকম একটা লাইন পাইছি এখানে, ধরো এই গ্রাফের জন্য ধরে নাও আমি এরকম একটা কি পাইছি, লাইন ড্র করছি এক্সাম্পল। এখন এই যে লাইনটা তুমি পাইছো, তুমি কি একটু ব্যাখ্যা করে বুঝাইতে পারবা? এটা নিজেকে একটু বোঝানোর চেষ্টা করো তো, তুমি একটু নিজেকে প্রশ্ন করো এটা যে এই যে আমি লাইনটা ড্র করছি বা লাইনটা আমি পাইলাম, এই সরল রেখাটা দিয়ে মূলত কি নির্দেশ করতেছে? মূলত এই সরল রেখাটা দিয়ে আমি কি বুঝতেছি? বা আমি তোমাকে যদি এরকম একটা চিত্র দিয়ে যদি জিজ্ঞাসা করি যে এখানে একটা সরল রেখা আছে এরকম, তুমি এটার মাধ্যমে কি বুঝাচ্ছে এটা আমার একটু বুঝায় বলো তো। এটা কয়জন আসলে বুঝায় বলতে পারবা? এই জিনিসটা কি বুঝি আমরা? লেখচিত্র মূলত কি করে আমি তোমাকে একটা বলি। লেখচিত্র মূলত একটা চলকের সাপেক্ষে আরেকটা চলকের যে পরিবর্তনটা হয়, ওই পরিবর্তনের প্যাটার্নটাকে তোমাকে প্রকাশ করে দেয়। বা একটা চলকের সাপেক্ষে আরেকটা চলক কিভাবে পরিবর্তিত হবে বা হচ্ছে, এই যে রিলেশন, এই যে একটা প্যাটার্ন,
এইটাই তোমাকে কি করে, প্রকাশ করে। যেমন আমি তোমাকে বলি, তুমি এখানে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর কি পাবা, বিভিন্ন মান পাবা। এখন এক্স এর আমি যত বেশি মান এখানে বসাবো, আমি ওয়াই এরও ঠিক তত বেশি মান পাবো, এবং এই মানগুলাতে সবসময় একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করা হবে। যেমন আমি তোমার এক্সাম্পল দিই, ওয়াই এর মানটা সবসময় এক্স এর থেকে কত বেশি হবে, এক বেশি হবে। অর্থাৎ আমি যদি এভাবে চিন্তা করি যে এদিকে এক্স এদিকে ওয়াই, আমি যখন এক্স এর মান 1 নিব তখন আমি ওয়াই এর মান 2 পাবো, এক্স এর মান যখন আমি 2 নিব তখন ওয়াই 3 পাবো, যখন 3 নিব তখন এখানে কত পাবো, 4 পাবো। তাই তুমি কি খেয়াল করছো, এই যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর যে পরিবর্তন, এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতেছে, এবং এই জায়গায় গুরুত্বপূর্ণ একটা মিল আছে। সেটা কি, যতবারই তুমি এক্স এর মানগুলো বসাচ্ছ, ওয়াই এর মানটা ততবারই এক বেশি আসতেছে। কারণ ইকুয়েশনে এই সম্পর্কটাকে প্রকাশ করছে যে ওয়াই এর ভ্যালুটা এক্স এর ভ্যালু থেকে সবসময় একক পরিমাণ বেশি আসবে। তো এই দেখো তো, ভ্যালুগুলো বসালে আমরা এরকম একটা চেহারা পাচ্ছি না সবসময়। এখন এক্স এর তো ইনফিনিটি সংখ্যক মান সম্ভব, তো আমরা কি ইনফিনিটি সংখ্যক মান বসায় বসায় বারবার ওয়াইটাকে হিসাব করব না। যেহেতু এই সমীকরণ এক্স এবং ওয়াই এর যে পরিবর্তন, এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতেছে বা নির্দিষ্ট একটা নিয়ম মেনে চলতেছে, ওই নিয়মটাকে যদি আমি বুঝাই দিতে পারি, তাহলে ওই নিয়মের অধীনে সবসময় আমি রেজাল্টটা বাইর করতে পারবো। নিয়মটা হচ্ছে এই যে এক্স এর মানের চেয়ে ওয়াই এর মানটা কি এক বেশি হচ্ছে, মানে সমানভাবে পরিবর্তন। অর্থাৎ এই প্রত্যেকটা পরিবর্তন এখানে কি হচ্ছে, সমান হচ্ছে। যেমন 1 থেকে 2 এখানেও বাড়ছে 1, 2 থেকে 3 এখানেও বাড়ছে 1, 3 থেকে 4 এখানেও বাড়ছে 1। তাহলে এখানে যে প্রত্যেকটা ভ্যালুর জন্য যে পরিবর্তন হিসাব করতেছি, এই পরিবর্তনটা সবসময় সেম থাকতেছে। তাহলে আমরা এটাকে বলি সমভাবে পরিবর্তন হওয়া বা সমানভাবে এটা পরিবর্তন হচ্ছে। তো মূলত গ্রাফ কি করবে জানো, গ্রাফ এই যে পরিবর্তনটা কেমন, এই জিনিসটাকে গ্রাফের মধ্যে প্রকাশ করা হয়। যেমন গ্রাফে যখন তুমি সরল রেখা পাবা, তার মানে তুমি বুঝবা এইখানে সরল রেখা মানেই হচ্ছে সমভাবে পরিবর্তন বুঝায়, মানে পরিবর্তনটা সমানভাবে হচ্ছে, পরিবর্তনটা কি হচ্ছে, সমানভাবে হচ্ছে। এই জিনিসটাই মূলত গ্রাফের মাধ্যমে প্রকাশ করা হয়। এখন সবসময় তো পরিবর্তন সমান নাও হইতে পারে, অবশ্যই ডিফারেন্সও হইতে পারে। তখন তুমি সরল রেখা পাবা না, তখন তুমি গ্রাফে কি পাবা, বক্ররেখা পাবা। তাহলে আমরা নর্মালি আমাদের দুইটা জিনিস আমরা মনে রাখবো, আমি লিখেও রাখছি এখানে, একটু পরে আসবো। আমরা গ্রাফে হয় সরল রেখা পাবো আর না হলে বক্ররেখা পাবো। সরল রেখা মানে বুঝবা এটা হচ্ছে সমভাবে পরিবর্তন, মানে পরিবর্তনটা সমান এটার মতো। আর বক্ররেখা যদি দেখো তাহলে বুঝবা এখানে পরিবর্তনটা কি না, সমান না, পরিবর্তনটা ডিফারেন্ট ডিফারেন্ট। তখন আমরা একটা বক্ররেখা পাবো গ্রাফে। তাহলে এখন আমাকে বলো তো, উত্তর দাও তো সবাই, একটা গ্রাফে মূলত একটা সমীকরণ থেকে যখন আমরা মানগুলা বসাই, তখন যে রেখাটা আমরা পাই ওটা মূলত কি প্রকাশ করে, ওইটা মূলত প্রকাশ করে এই ইকুয়েশনে একটা চলকের সাপেক্ষে আরেকটা চলকের যে পরিবর্তন, এই পরিবর্তনটা কেমন হবে, এটা কি সমানভাবে পরিবর্তন হবে নাকি অসমভাবে পরিবর্তন হবে, মানে সমান হবে না পরিবর্তনটা। এই যে পরিবর্তনের যে দুইটা রূপ, এই পরিবর্তনগুলাই হচ্ছে আমরা গ্রাফে দেখতে পাই। তো যদি সরল রেখা দেখা যায় তাহলে বুঝবা এই ইকুয়েশনে চলকের পরিবর্তনগুলো হচ্ছে সমান, মানে প্রত্যেকবার সমানভাবে একই প্যাটার্ন ফলো করে করে কি হবে, পরিবর্তন হবে। আর যদি তুমি বক্ররেখা দেখো তাহলে বুঝবা এখানে পরিবর্তনটা কি না, সমান না, এটা অসম পরিবর্তন। যেমন বেগের বেলায় হলে এটা আমরা অসম বেগ বলবো, ত্বরণের বেলায় হলে এটা আমরা অসম ত্বরণ বলবো। বুঝছো কথাটা? যেমন তুমি পড়ে আসছো না, সমত্বরণ, অসমত্বরণ, সমবেগ, অসমবেগ, পড়ছো না এগুলা। এখন তুমি কিন্তু এই এতটুকু বেসিক মানে এটা যদি বুঝো, এই ওয়ার্ডগুলার রেখাগুলা কেমন হবে তুমি এটা উত্তর করতে পারবা। যেমন সমবেগ আর অসমবেগ, সমবেগের গ্রাফ সবসময় দেখবা একটা সরল রেখা পাচ্ছ, আর অসমবেগের গ্রাফ সবসময় দেখবা একটা বক্ররেখা পাচ্ছ। বুঝতে পারছো? তাহলে সমবেগ আর অসমবেগ রেখা সেম হবে না। যেমন সমত্বরণ তুমি একটা কি পাবা, সরল রেখা পাবা, অসমত্বরণ তুমি একটা বক্ররেখা পাবা। কারণ সমত্বরণ মানে ত্বরণ সেম ভাবে চেঞ্জ হচ্ছে, সেম পরিমাণে বাড়তেছে বা সেম পরিমাণে কমতেছে। আর অসমত্বরণ মানে ত্বরণ বাড়তেছে কিংবা কমতেছে কিন্তু সমানভাবে হচ্ছে না। কথা বুঝতে পারছো? তাহলে একটা আইডিয়া কি পাওয়া গেছে যে আমরা অ্যাকচুয়ালি গ্রাফ দিয়ে কি প্রকাশ করার চেষ্টা করি, গ্রাফ সব সময়
পরিবর্তন প্রকাশ করে। অলওয়েজ, ওয়ান ওয়ার্ড অ্যান্সার, এটা মনে রাখবা। গ্রাফ সব সময় পরিবর্তন প্রকাশ করে। কার পরিবর্তন? একটা চলকের সাপেক্ষে আরেকটা চলকের যে পরিবর্তন সেটাকেই প্রকাশ করে কে? গ্রাফ বা গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন, এটার মাধ্যমে আমরা পরিবর্তন খুঁজে পাই, বা দুইটা চলকের মধ্যে সম্পর্কটা কেমন, পরিবর্তনের সম্পর্কটা কেমন, এটা আমরা খুঁজে পাই। এটা হচ্ছে আমাদের প্রথম কথাবার্তা বা প্রথম বেসিক, এটা একটা গেল। এরপর দ্বিতীয় একটা জিনিস আমাদেরকে খুব খুব ভালো করে মনোযোগের সাথে মনে রাখতে হবে। আমরা তো নর্মালি আমাদের গতি অধ্যায়ে যে লেখচিত্রগুলো করব সেগুলো তো লেখচিত্রগুলো এরকম একটা পার্ট থাকবে, এই যে এতটুকু এরকম, বুঝছো কিনা? আমরা পুরো লেখচিত্রটাকে কাউন্ট করি না, আমরা শুধু একটা অংশকে হিসাব করি, এটা মূলবিন্দু, দেন এদিকে হচ্ছে হিসাব। এবার যেটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবা। আমি এখানে দুইটা কথা লিখছি, ওয়াই এর দিকে লিখছি নির্ভরশীল চলক, আর এক্স এর দিকে লিখছি অনির্ভরশীল চলক, মানে ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবল সেটা, আর এটা হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এটার মানে কি? মানে হচ্ছে একটা সমীকরণে, আমরা একটু আগে পড়ে আসছি না, চলকের সম্পর্ক দেখাইছি একটু আগে, একটা সমীকরণে দুইটা চলকই নির্ভরশীল হয় না, আবার দুইটা চলকই অনির্ভরশীল হয় না। একটা চলক নির্ভরশীল আর একটা চলক কি থাকে? অনির্ভরশীল থাকে। বুঝতে পারছো কিনা? সবসময় মনে রাখবা গ্রাফ অঙ্কনের ক্ষেত্রে এটা তোমাকে মাস্ট ফলো করতে হবে। অনির্ভরশীল চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা সবসময় এক্স অক্ষে বসবে। কোন অক্ষে বসবে? এক্স অক্ষে। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা, যেটা অন্য কোনো চলকের উপর নির্ভরশীল, মানে অন্য একটা চলক কিভাবে চেঞ্জ হচ্ছে তার উপর ও নির্ভর করতেছে, এটাকে আমরা নির্ভরশীল চলক বলি, সেটা সবসময় ওয়াই অক্ষে বসবে। যেমন আগের উদাহরণটা যদি আরেকবার নেই, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই, এটা হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কারণ তুমি এক্স এর মান কত বসাচ্ছ এটার উপর ডিপেন্ড করে ওয়াই এর ভ্যালুগুলো চেঞ্জ হবে। তুমি এক্স এর মান যদি 1 বসাও তখন ওয়াই এর একটা মান আসবে, এক্স এর মান যদি 2 বসাও তখন আরেকটা মান আসবে। তাইলে মোদ্দা কথা হলো আমি এক্স এর মান কত বসাচ্ছি এর উপর ওয়াইটা নির্ভর করতেছে। তাইলে ওয়াই এখানে কি না? ইন্ডিপেন্ডেন্ট নয়, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট। কথা বুঝছো? তো আমরা তো আমাদের এই অধ্যায়ে এক্স ওয়াই নিয়ে পড়াশোনা করব না, আমাদের চলক আছে, সরণ, সময়, বেগ, ত্বরণ, আমরা এগুলো নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা, এক্স অক্ষে সবসময় কি? অনির্ভরশীল চলক, আর ওয়াই অক্ষে সবসময় কি? নির্ভরশীল চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো বসবে। এবার আরেকটা বিষয় একটু করে বলে দেই তোমাদের, আমরা তারপরে মূল আলোচনায় যাব। সরল রেখার ঢাল, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। সরল রেখার কি? ঢাল বা স্লোপ বলি আমরা, হ্যাঁ, ঢাল বা কি বলা হয়? স্লোপ, যেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি। কোনো একটা সরল রেখার ঢাল মূলত কি প্রকাশ করে, এটা অলরেডি কিন্তু আমরা অ্যান্সার করে ফেলছি। ওই যে তোমাকে আমি যেটা বুঝালাম যে একটা লেখচিত্র, টোটাল একটা লেখচিত্র কি প্রকাশ করে, কি তথ্য বহন করে? তথ্য বহন করে হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের যে চলক, এই দুইটা চলকের যে রিলেশন, যে ডিফারেন্সটা তৈরি হবে, পরিবর্তন দেখাবে, এই পরিবর্তনটা কেমন হবে, এটাই মূলত ওই সরল রেখার ঢালকেই প্রকাশ করে। তাহলে একটা লেখচিত্র যে জিনিসটা বোঝানোর চেষ্টা করে ওটাই হচ্ছে তার ঢাল, ওটাই হচ্ছে ঢাল। তাহলে আমরা ঢাল সম্পর্কে দুই একটা কথা একটু লিখে রাখি, সবাই একটু লিখো এটা। একটি বা একটি না, চলকগুলো তো ফিক্সড, যেহেতু আমরা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট পড়ছি, এভাবে লিখো, এক্স অক্ষের সাপেক্ষে বা এক্স অক্ষের চলকের সাপেক্ষে ওয়াই অক্ষের চলক এর পরিবর্তন কে ঢাল বলে। এটা আসলে পুরোপুরি স্পেসিফিক না, আমি যে কথাটা লিখছি এটা আসলে পুরোপুরি স্পেসিফিক না, বাট তোমাদের বুঝার জন্য এতটুকু যথেষ্ট। পুরোপুরি স্পেসিফিক না কোথায় আমি একটু বলি। মূলত এখানে একক পরিবর্তনটাকে প্রায়োরিটি দেওয়া হয়। যেমন আমি এখানে কিন্তু একক কথাটা কোথাও লিখি নাই, আমি শুধু লিখছি এক্স অক্ষের চলকের সাপেক্ষে ওয়াই অক্ষের চলকের যে পরিবর্তন সেটাকেই ঢাল বলা হচ্ছে। তবে এখানে পরিবর্তনটা যেমন তেমন পরিবর্তন হইলে হবে না, এটা হলো একক পরিবর্তন, মানে এক্স অক্ষের মান
একক পরিমাণ বাড়ালে অথবা কমালে ওয়াই অক্ষের মান কতটুকু বাড়বে অথবা কতটুকু কমবে, এই জিনিসটাকে বলা হয় ঢাল। তাহলে পরিবর্তন যেটা আমরা বললাম, এই পরিবর্তনটা হচ্ছে মনে রাখতে হবে একক পরিবর্তন। কি পরিবর্তন? এটা একক পরিবর্তন। অর্থাৎ ওই যে বললাম এক্স অক্ষের মান তুমি যদি এক একক পরিমাণ বাড়াও তাহলে ওয়াই অক্ষের মানও নিশ্চয় বাড়বে অথবা কমবে। তাহলে কতটুকু বাড়তেছে বা কমতেছে, মানে এক্স অক্ষের মান চেঞ্জ করার জন্য, এক একক পরিমাণ চেঞ্জ করার জন্য ওয়াই অক্ষের মানটা কতটুকু বাড়ছে বা কতটুকু কমছে, এটাকেই বলা হচ্ছে ঢাল। তাহলে বলো তো কথাটা কি বুঝছো ভালো করে? এবং ঢালের সূত্র যেটা, সেটা হচ্ছে এম ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এটা হচ্ছে মূল সূত্র। এটা এই যে দেখো এখানে পরিবর্তন x2 মাইনাস x1 মানে x অক্ষের পরিবর্তন, আর y2 মাইনাস y1 মানে y অক্ষের ভ্যালুর যেটা আছে ওটার পরিবর্তন। তাহলে x অক্ষের সাপেক্ষে y অক্ষের যে পরিবর্তন একক পরিমাণ, এটাকে বলা হচ্ছে ঢাল। তো আমরা এটা আপাতত আমাদের ম্যাথ, তোমরা যারা স্থানাঙ্ক জ্যামিতি করবা বা করছো বা সামনে করবা তারা জানো 11.3 ঢাল সম্পর্কিত এই সূত্রটার ব্যবহার আছে, হায়ার ম্যাথ যারা করবার কাছে দিয়ে। তো আমরা আপাতত ঢাল বলতে আমাদের এখানে মনে রাখবো ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন। এটা বুঝতে পারছি? আমরা মনে রাখবো এম ইকুয়াল টু ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই কি এক্স অক্ষের পরিবর্তন, বা ওয়াই অক্ষের মানকে এক্স অক্ষের যে মান বা যে চলক, ওয়াই অক্ষের চলককে এক্স অক্ষের চলক দিয়ে ভাগ করলে যে রাশিটা পাওয়া যায় ওই রাশিটাই হচ্ছে ওই সব গ্রাফের ঢালকে নির্দেশ করে। বুঝতে পারছো? তাহলে এই কথাগুলো একটু মনে রাখতে হবে, জাস্ট ছোটখাটো। এইবার আমরা মূল কথায় প্রবেশ করব। এগুলো অলরেডি আমরা আলোচনা করছি কিছু জিনিস। তাহলে তোমরা সরল রেখা সম্পর্কিত এই বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। আমি একটু ডিটেলে জিনিসগুলোকে পড়াই দিচ্ছি, কারণ ভাষা পড়লে এটা কাইন্ড অফ দিন শেষে মুখস্থ করে রাখা ছাড়া কোনো উপায় নাই। মানে তুমি যদি কোনো টপিক ভাষা পড়ো, এটা তুমি স্থায়ীভাবে অ্যাবজর্ব করতে পারবা না, এটাকে মেমোরাইজও করে রাখতে পারবা না, এটা তোমাকে দিন শেষে মুখস্থই করতে হবে। এই জন্য যদি তুমি একটু ডেপথে গিয়ে পড়াশোনা করো তাহলে ওটা অটোমেটিক্যালি বুঝার সময় এটা তোমার মুখস্থ হয়ে যাবে। আলাদা করে ওই জিনিসটাকে মুখস্থ করার যে প্রেশার ওটা তোমার মনে হবে না। অর্থাৎ তুমি যদি বুঝে থাকো কোনো একটা জিনিস, ওটা অটোমেটিক্যালি তোমার মধ্যে কি হবে, মুখস্থ হয়ে থাকবে। ওটার আলাদা করে প্রেশার দিয়ে মুখস্থ করার প্রয়োজন পড়ে না, মানসিক চাপ কমে যাবে তখন। তাহলে এখন আমাকে বলো, এখনো পর্যন্ত আমরা শুধু পড়াশোনা করছি লেখচিত্র জিনিসটা কি, কোনো একটা লেখচিত্র মূলত কি প্রকাশ করে, বা আমরা কি বুঝি একটা লেখচিত্র থেকে দেখে। তৃতীয়ত একটা সরল রেখার ঢাল লিখে ফেলছিলাম বোধহয়, এটা লেখচিত্রের ঢাল হবে। সরল রেখা বলতে আসলে লেখচিত্রের মধ্যে তো তুমি রেখাই পাবা, হয় সরল রেখা পাবা অথবা বক্ররেখা পাবা। তো এটা তুমি ঢাল বলতে ওটা লেখচিত্রের ঢাল মনে রাখলেই হবে। আমি বোধহয় সরল রেখা লিখে রাখছিলাম, কারণ অনেক সময় বক্ররেখাও হইতে পারে। তাহলে ঢাল বলতে কি বুঝায় এই জিনিস একটু মনে রাখবা। ঢাল মানে ওয়াই অক্ষের মান ডিভাইডেড বাই এক্স অক্ষের মান, মানে ওয়াই অক্ষের মানের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের মানের পরিবর্তন। এবার আসো এই দুইটা জিনিসকে একটু ভালো করে পড়াশোনা করবে, ভালো করে মেমোরাইজ করার চেষ্টা করবে জিনিসটা দুইটা। এগুলো থেকেই হচ্ছে আমাদের গতি অধ্যায়ের যেগুলো লেখচিত্র মোটামুটি এগুলো এখান থেকে আসবে, এই দুইটা ক্যাটাগরির ভিতরে পড়বে। ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা একটা সমীকরণ, মানে এটা একটা সমীকরণের রূপ। সমীকরণটা দেখতে কেমন, জিনিসটা হচ্ছে এরকম। ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা হলো একটা মূল বিন্দুগামী সরল রেখা। মানে যদি আমার সমীকরণটা দেখতে এরকম হয় তাহলে আমি রেখাটা কি পাবো, একটা মূল বিন্দুগামী সরল রেখা পাবো। এটা মানে এটার রিলেশন এটার সাথে, যেমন একটু আগে যেটা লিখছিলাম এখানে একটা রেখা টানছিলাম না, তাহলে আমার যে সমীকরণটা, আমাকে তো সমীকরণ দিবে, লেখচিত্র আমার আঁকা লাগবে বা আমাকে গেস করতে হবে, আমাকে বুঝে নিতে হবে। তাহলে আমি মনে রাখবো আমার সমীকরণটা যদি ওর মতো হয় তাইলে গ্রাফটা এর মতো হবে, মূল বিন্দুগামী সরল রেখা। আর যদি আমি কোথাও দেখি যে একটা দ্বিঘাত ফাংশন ইউজ করছে, দ্বিঘাত ফাংশন মানে ওয়াই অক্ষ আর এক্স অক্ষের মধ্যে যে চলকগুলো বসানো হয়েছে, এখানে একটার চলক হচ্ছে দ্বিঘাতওয়ালা, মানে তার ঘাত হচ্ছে 2, আর একটা হচ্ছে কি ঘাত 1। তো এই যে ওয়াই এক্স স্কোয়ার, এখানে একটা চলকের ঘাত 1, একটা চলকের ঘাত কত 2, তাহলে ওর চেহারাটা হবে পরাবৃত্ত আকৃতির বা বক্ররেখা। তোমরা এখন পরাবৃত্ত জিনিসটা দেখো নাই, পরাবৃত্ত দেখতে হচ্ছে এরকম। এই যে পরাবৃত্তের চেহারাটা হচ্ছে দেখতে কি এরকম, হা করার মতো, এই এরকম।
তো তোমরা এই জিনিসটা দেখো না, কিন্তু অনেকে এই জিনিসটা দেখছো না, মোটামুটি যারা গ্রাফ টাফ দেখছো তারা কিন্তু এটা দেখছো, দেখো এই জিনিসটা দেখছো এরকম, তাই না? তো এই যে রেখা যেটা দেখো না, বক্ররেখা, এটা মূলত ওই পরাবৃত্ত থেকেই আসছে। তো পরাবৃত্তের আমরা এদিকের অংশটাকে কাউন্ট করি না, কারণ এটা ঋণাত্মক অংশ। তো আমরা তো সবসময় ধনাত্মক অংশটাকে নেই, যার কারণে তুমি এই পুরো চেহারাটাকে জাস্ট এতটুক দেখতে পাও। এই তোমরা এইটাকে অনেকে জানো না যে এটা পরাবৃত্ত থেকে আসছে, অনেকে মনে করো যে এটা একটা বক্ররেখা এরকম, বাট এটা যেমন তেমন বক্ররেখা না। বক্ররেখা তিনটা ক্যাটাগরির হয়, তোমরা যখন হায়ার ক্লাসে যাবো, পড়বা, ইন্টারে গেলে বক্ররেখা তিন ধরনের হয়। বৃত্ত তো নিজে একটা বক্ররেখা, এটা ছাড়াও আরো তিন ধরনের কি আছে বক্ররেখা হিসাব করা যায়: পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এবং এগুলোর নির্দিষ্ট শেপ আছে। তো আমাদেরকে একটু মনে রাখতে হবে, দ্বিঘাত সমীকরণের যে গ্রাফটা আমরা দেখি এরকম, এটা মূলত একটা পরাবৃত্ত আকৃতির গ্রাফ। তো পরাবৃত্ত আকৃতির গ্রাফ কিন্তু দুইটা অক্ষে অবস্থান করে। তো আমরা নেগেটিভ অক্ষেরটা নিই না, আমরা শুধু পজিটিভ অংশেরটা নেই, এই জন্য এটাকে আমরা হাফ দেখতে পাই এভাবে। কথা বুঝছো? এটা কিন্তু পুরোটাই ছিল চাঁদের মতো এরকম, বুঝছো কিনা? তো আমরা এটাকে অর্ধেক দেখি একটু। এই যে এখানে আমি আঁকছিও, মূল বিন্দুগামী সরল রেখার চেহারাটা হবে এরকম, আর এই যে পরাবৃত্ত আকৃতির বক্ররেখাটা হবে এরকম। তবে বলছিলাম এটার কিন্তু এদিকেও অংশ আছে, বাট আমরা নেগেটিভ অংশটাকে হিসাব করি না। আচ্ছা, এইটুক। এবার আরেকটা জিনিস একটু মনে রাখবা, এটা অলরেডি বলছি আমি। যদি তুমি সরল রেখা দেখো, কোনো গ্রাফ যদি কি দেখো সরল রেখা, তুমি বুঝবা তার পরিবর্তনটা হবে সম অথবা সমান। মানে কোনো একটা গ্রাফে যদি আমি সরল রেখা দেখতে পাই, কোনো একটা গ্রাফ সরল রেখা প্রকাশ করতেছে, যেমন এইটা, তো মূলত এইখানে এই রেখাটার মাধ্যমে যে পরিবর্তন, লেখচিত্র তো অবশ্যই পরিবর্তনকে প্রকাশ করে। তো এই পরিবর্তনটা কেমন, দুই ধরনের হইতে পারে, হয় এটা সম পরিবর্তন মানে সমানভাবে চেঞ্জ হচ্ছে, অথবা অসম পরিবর্তন মানে ভ্যালুগুলা ভিন্ন ভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে সরল রেখার বেলায় পরিবর্তনটা হবে সম বা সমান, আর বক্ররেখার বেলায় মানে এই ধরনের বেলায় এটা হবে অসম পরিবর্তন, মানে এখানে পরিবর্তনটা কিনা অসম। বুঝছো জিনিসটা? এতটুকু বেসিক যদি আমরা একটু বুঝে থাকি ভালো মতো, তাহলে আমরা এবার বিভিন্ন ধরনের যে গ্রাফগুলো আসে, দূরত্ব সময় লেখচিত্র, বেগ সময় লেখচিত্র, পরন্ত বস্তুর লেখচিত্র, মূলত দূরত্ব সময় আর বেগ সময় এই দুটাই বেশি কমন, এগুলাই বেশি আসে মূলত। তো আমরা এটা একটু দেখার চেষ্টা করব। আসো তাইলে এটা একটু দেখি। এবার আমরা যদি বেসিকটা ভালো মতো বুঝে থাকি, ঠিক আছে? বেসিক কি কি পড়লাম, লেখচিত্র কি, লেখচিত্র কি প্রকাশ করে, ঢাল জিনিসটা কিভাবে হিসাব করতে হয়, ওয়াই অক্ষের মানের সাপেক্ষে এক্স অক্ষের মান, এরপর সম পরিবর্তন মানে কখন হবে, অসম পরিবর্তন কখন হবে, সরল রেখা কখন হবে, বক্ররেখা কখন হবে। এটুকু তো আমরা অলরেডি এখানে আলোচনা করছি, এটুকু পর্যন্ত তো বুঝছি নাকি? এবার আসো আমরা টাইপ ভিত্তিক করে যে গ্রাফগুলো আমরা দেখতে পাই, যেগুলো আমাদের এমসিকিউতে দরকার আসবে, ওগুলো আমরা একটু পড়ার চেষ্টা করি। তাহলে আমাদের প্রথম টাইপ কনসেপ্ট, প্রথম কনসেপ্ট যেটা, এটা হচ্ছে দূরত্ব সময় লেখচিত্র। দূরত্ব সময় লেখচিত্র। তাইলে আমরা মূলত এখানে দুইটা চলক নিয়ে কাজ করতেছি। একটা হচ্ছে দূরত্ব, যেটাকে আমরা নর্মালি সরণ বা এস হিসাব করি, আর একটা হচ্ছে সময়, যেটাকে আমরা টি হিসাব করি। তাহলে আমরা ওই যে বলছি, গ্রাফে সবসময় তুমি দুইটা চলকের উপর হিসাব করে কাজকর্ম সব করবা। তো ওই দুইটা চলক হচ্ছে এখানে, এই যে যখন দূরত্ব সময় নিচ্ছ তখন ওই দুইটা চলক ফিক্সড, একটা হলো এস আর একটা হলো টি। এবার তোমাকে এখান থেকে একটা ডিসিশনে পৌঁছাইতে হবে, তোমাকে একটা বুঝতে হবে একটা জিনিস, সেটা হলো তুমি কোন অক্ষে কাকে বসাবা। মানে দূরত্ব সময় লেখচিত্রে এক্স অক্ষে কে বসবে এটা কিন্তু ফিক্সড, আর ওয়াই অক্ষে কে বসবে এটাও ফিক্সড, এবং এটা জোর করে ফিক্সড করা হয় নাই, লজিক্যালি এটা ফিক্সড করা হয়েছে। তোমার আমি একটু আগে বলছিলাম কোনো একটা গ্রাফে তুমি এক্স অক্ষে কাকে বসাবা আর ওয়াই অক্ষে কাকে বসাবা, একটু আগে কিন্তু বলছিলাম, তোমার নিশ্চয় মনে আছে। যেটা নির্ভরশীল চলক, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেটা হচ্ছে ওয়াই অক্ষে, যেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেটা হচ্ছে এক্স অক্ষে। তো স্যার এখান থেকে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টকে তুমি একটু মাথা খাটাও তো কি হবে। সময় সব সময় অনির্ভরশীল চলক মনে রাখবা। যেখানেই তুমি সময় দেখতে পাও না কেন, সময় সবসময় এক্স অক্ষে বসবে, এটা অলওয়েজ অনির্ভরশীল চলক। কারণ কি, সময় জিনিসটা কারোর জন্য নির্ভর করে না। তুমি কোনো কিছু মেজার করো
বা মেজার না করো, সময় কিন্তু থেমে থাকবে না, সময় সময়ের গতিতেই চলমান থাকবে। তুমি ওইটাকে কখনোই ডিপেন্ডেন্ট করে রাখতে পারবে না, ও ইন্ডিপেন্ডেন্ট, ওর নিজস্ব ছন্দে চলতেই থাকবে। তাহলে সবসময় মনে রাখতে হবে টি হচ্ছে অনির্ভরশীল, এটা নির্ভরশীল নয়। তাহলে অনির্ভরশীল যেটা, এটা সবসময় কোথায় বসবে? এক্স অক্ষে। আর এস হচ্ছে নির্ভরশীল, তাহলে এটা কোথায় বসবে? এটা বসবে ওয়াই অক্ষে। এটা বসবে কোথায়? ওয়াই অক্ষে। এটা বসবে এক্স অক্ষে। বলো, এস এবং টি অর্থাৎ দূরত্ব সময় লেখচিত্রের বেলায় তুমি এস এবং টি কে কাকে কোন অক্ষে বসাবা? এটা কি ভালো মতো বুঝতে পারছো? এস সবসময় ওয়াই অক্ষে বসবে, কারণ কি? নির্ভরশীল চলক, এস এর মানটা টি এর উপর নির্ভরশীল, এবং টি অনির্ভরশীল চলক, এই জন্য এক্স হচ্ছে এক্স অক্ষে কে বসবে? টি বসবে। এটুকু বুঝতে পারছি না? আচ্ছা, ঠিক আছে, চলো তাইলে এবার দূরত্ব সময়ের মধ্যে আমরা কয় ধরনের লেখচিত্র পাইতে পারি একটু দেখে ফেলি। আসো, 1 নাম্বার, এটা খুব বেশি দরকার হবে না এখন, যেটা 1 নাম্বার আমরা করবো, এটা তাও আমি যেহেতু সব করাচ্ছি এই জন্য করাই দিচ্ছি। এটা হলো স্থির অবস্থান। এটা হলো স্থির অবস্থান। আচ্ছা, আরেকটা জিনিস, এটা শুরু করার আগে আরেকটা বেসিক তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হলো দাঁড়াও, মানে দূরত্ব সময় সম্পর্কে অলরেডি আমরা তো অক্ষের হিসাব নিকাশটা দেখছি কে কোন অক্ষে বসবে, তাও আমি পাশে একটু জাস্ট নোট আকারে কিছু জিনিস একটু লিখে দিই। এক, দূরত্ব সময়ের জন্য এক্স অক্ষে বসবে সবসময় টি। 2, ওয়াই অক্ষে বসবে সবসময় এস। 3 নাম্বার একটা বিষয় আছে, সেটা হলো ঢাল। দূরত্ব সময় যে লেখচিত্র, এই দূরত্ব সময় লেখচিত্র কি নির্দেশ করে, বা যে পরিবর্তন, এই পরিবর্তনটা কি নির্দেশ করে? মনে রাখবে, একটু আগে বলছিলাম ঢাল মানে হচ্ছে ওয়াই অক্ষের মানকে এক্স অক্ষের মান দিয়ে ভাগ। তাহলে ওয়াই অক্ষে আছে হচ্ছে এস, এক্স অক্ষে আছে টি, তাহলে ঢাল কার সমান? দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি পাই আমরা? বেগ। কি পাই আমরা? বেগ। তাহলে ঢাল হচ্ছে মূলত বেগকে নির্দেশ করবে। কাকে নির্দেশ করবে? বেগ। এই জিনিসটা একটু মনে রাখবা। অর্থাৎ দূরত্ব সময় লেখচিত্র এমসিকিউতে আসে কি নির্দেশ করে? দূরত্ব সময় লেখচিত্র বস্তুর বেগকে নির্দেশ করবে। কাকে নির্দেশ করবে? বেগ। এবার আসো প্রথম টাইপ, প্রথম ক্যাটাগরি যেটা বলছিলাম, স্থির অবস্থান। স্থির অবস্থান, স্থির অবস্থান মানে সোজা সাপটা কথা হচ্ছে বেগ শূন্য। স্থির অবস্থান মানে কি? বেগ শূন্য। তাহলে এইটার যে লেখচিত্র সেটা হচ্ছে এরকম, এক্স অক্ষে টি, ওয়াই অক্ষে এস, এটা হচ্ছে এই যে এরকম, এটা হলো স্থির অবস্থা। এখন বলবা স্যার এটা কেমনে বুঝলেন আপনি? এটা এরকম যে তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি এই যে এক্স ওয়াই অক্ষে এসটাকে প্লেস করছো। এখন তুমি মনে করো কয়েকটা বিন্দু নাও, ধরো এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এগুলোর জন্য তুমি ভিন্ন ভিন্ন টাইম পাবা না? এখানে টাইম মনে করো T1, এখানে T2, এখানে T3। তাহলে টাইম কিন্তু কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। কিন্তু তুমি দেখো টাইম যত চেঞ্জ হচ্ছে এস এর কিন্তু কোনো পরিবর্তন নাই, এস একটা সমান্তরাল রেখার মতো কাজ করতেছে। এই বিন্দুতেও এস এর মান যত, ধরো কথার কথা এখানে এস এর মান মনে করো কোনো একটা কিছু 5, ধরো 5, এখানেও এস এর মান 5, তাহলে এখানেও এস এর মান 5, এখানেও 5, এখানেও 5, বুঝছো? বাট দেখো টাইম কিন্তু ভিন্ন ভিন্ন। এখানে T1, T2, কারণ এক্স অক্ষে তুমি যত ডান পাশে যাবা টি এর মান কিন্তু তত বাড়তেছে। কিন্তু তুমি এক্স অক্ষ বরাবর এই যে যাচ্ছ, তুমি তো এস এর মানটাকে ওয়াইতে বসাইছো। সো তুমি যদি ওয়াই অক্ষ বরাবর উঠানামা না করো এস কিন্তু চেঞ্জ হবে না। তো এস এর কি ওয়াই অক্ষের উপরে বা নিচের দিকে কোনো মান আছে? নাই, ওই এক্স অক্ষের সমান্তরালে আছে। তাহলে এখানে প্রত্যেকটা বিন্দুতে এস এর মানটা একটা কি? ফিক্সড একটা মান, যার কারণে সময়ের সাথে এস কিন্তু পরিবর্তন হচ্ছে না, তার মানে অবস্থানটা স্থির। তাহলে অবস্থান স্থির মানে বস্তুর বেগ নাই। মনে করো আমি এখানে দাঁড়ায় আছি, আমি কতক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবো? যতক্ষণ পর্যন্ত আমার বেগ শূন্য থাকবে। আমি যখন হাঁটা শুরু করব আমার অবস্থান পরিবর্তন হবে, তার মানে তখন আমার বেগ কাজ করা শুরু করবে। তাহলে এইখানে বস্তুর অবস্থানটা স্থির, এটার মানে হচ্ছে বেগ কি? শূন্য। কথা বুঝাইতে পারছি? এই, তাহলে চেহারাটা আমি আবার একটু সুন্দর করে এঁকে দেই। যদি এস টি গ্রাফ তুমি যদি এরকম দেখো, এখানে টি,
এটা যদি এস এরকম দেখো, আর রেখাটা যদি এমন হয়, তাহলে এটা হলো কাকে নির্দেশ করবে? স্থির অবস্থানকে নির্দেশ করবে। বুঝছো? এটা মনে রাখবা। দুই নাম্বার হচ্ছে, মনে করো গ্রাফ, আবার আমরা যদি আঁকি, এটা টি, এটা হচ্ছে এস। যদি বেগ, এখন আমরা যেহেতু সবসময় ঢাল, মানে এস টি এর গ্রাফ থেকে সবসময় আমরা ঢাল হিসেবে কাকে পাবো, মানে আমাদের উত্তর ফলাফল বা রেজাল্ট হিসেবে সবসময় কি পাবো? বেগ পাবো। তাহলে আমরা একটা গ্রাফ পাইলাম যেখানে বেগ শূন্য। এবার বেগ যদি শূন্য না হয়, তাইলে কিরকম হইতে পারে? তখন রেজাল্ট দুই রকম হইতে পারে। বেগ যদি জিরো না হয়, দুই রকম হইতে পারে রেজাল্ট। কিরকম? একটা হচ্ছে সমবেগ বা সুষমবেগ, একটা হচ্ছে সুষমবেগ, মানে বেগ আছে বাট বেগটা সেম ভাবে বাড়তেছে অথবা সেম ভাবে কমতেছে, ওটাকে আমরা সুষমবেগ বলি। আর একটা হচ্ছে বেগ আছে, জিরো নয়, বাট বেগটা অসমবেগ। তাহলে আমরা আরো দুইটা গ্রাফ এখানে পাইতে পারবো, একটা হলো সমবেগ, সমবেগ বা সুষমবেগ একই কথা, সুষমবেগ, আর একটা হলো অসমবেগ। আমরা বলছিলাম একটু আগে, তোমাদেরকে এটা মনে আছে? তুমি কয় ধরনের গ্রাফ পড়ছো? দুই ধরনের, একটা সরল রেখা রিলেটেড, একটা বক্ররেখা রিলেটেড। যখন তুমি সম বা পরিবর্তনটা সমান এই কথাটা দেখবা, তখন বুঝে নিবা এটার গ্রাফ হবে সবসময় কি? সরল রেখা। তাহলে এটার গ্রাফ হবে কি রেখা? সরল রেখা, এবং সেটা ঊর্ধ্বগামী সরল রেখা হবে। কারণ তুমি বলতে পারো স্যার এটাও তো সরল রেখা, তো এখানে স্যার বেগটা সমান হয় নাই, যে এটা তো সরল রেখা না, তো এটা যদি সরল রেখা হয় স্যার এটাও সরল রেখা। এটা মূলবিন্দুগামী সরল রেখা নয়, মানে এই সরল রেখাটা একটা সমান্তরাল সরল রেখা, এক্স অক্ষের সাথে সমান্তরাল। কিন্তু এই রেখাটা কি এক্স অক্ষ বা ওয়াই অক্ষ কোনোটার সাথে সমান্তরাল না। যদি সমান্তরাল সরল রেখা হয়, ওইটা থেকে তুমি সমান কোনো পরিবর্তন পাবা না, ওইটা হচ্ছে পরিবর্তন জিরো প্রকাশ করে সমান্তরাল রেখাগুলা। আর যখন রেখাগুলো এমন থাকবে যে কোনো অক্ষের সাথে সমান্তরাল না, তখন ও অবশ্যই কোনো একটা পরিবর্তন প্রকাশ করবে, হয় সেটা সমান, না হয় সেটা অসমান। এই বুঝছো? তাহলে এটা হলো সুষম বেগ, এটা হলো সুষম বেগ অথবা সমবেগ, অথবা কি সমবেগ। তাহলে সুষম বেগ অথবা সমবেগের জন্য গ্রাফ হচ্ছে কোনটা? এটা। কথা বুঝতে পারছো? এখন এটা কেমন আসছে আমি তোমার একটু করে বলি, তুমি ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বুঝতে চাও, আমি তোমার নিশ্চয়ই একটু আগে পড়াইছিলাম ওয়াই ইকুয়াল টু এম এক্স, একটা সমীকরণ দেখাইছিলাম। আচ্ছা, সমবেগের জন্য কোন সূত্রটা বসে? নিশ্চয়ই আমরা জানি এস ইকুয়াল টু ভিটি। তাহলে ভি তো কনস্ট্যান্ট, কারণ সমবেগ মানে ভি এর কোনো কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হচ্ছে না মানে আমি বলি, মানে এখানে বেগ যত, এখানেও বেগটা, এখানেও বেগটা কি তত, বেগ বাড়তেছে সেম ভাবে। বুঝছো? এখানে বেগটা কি সমান, মানে দূরত্বের পরিবর্তন হচ্ছে, কিন্তু বেগের কোনো কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। বেগ বাড়তেছে না, আসলে একটু আগে মনে হয় বাড়তেছে বলে ফেলছিলাম। আচ্ছা, বেগ বাড়তেছে না বাট দূরত্ব বাড়তেছে। মানে বিষয়টা হচ্ছে কিরকম, ধরো কোনো একটা বস্তুর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে প্রতি সেকেন্ডে বস্তুটা 5 মিটার করে সরণ অতিক্রম করতেছে বা দূরত্ব অতিক্রম করতেছে, ও প্রতি সেকেন্ডে 5 মিটার করেই যাবে। তাহলে দেখো প্রত্যেক সেকেন্ডে কিন্তু ওর দূরত্বটা 5 করে করে বাড়তেছে, কিন্তু বেগের মানটা সবসময় কত থাকবে? 5 মিটার পার সেকেন্ডই থাকবে। এটাকেই তো আমরা সমবেগ বলি, মানে বেগ কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। এবার এস তুমি কোন অক্ষে বসাইছো? ওয়াই অক্ষে। যেটা চেঞ্জ হয় না ওটা হচ্ছে মনে করো ঢাল, এই যে এম। তাহলে টি তুমি কোন অক্ষে বসাইছো? এক্স অক্ষে। তাহলে ইকুয়েশনটা দেখতে কার মতো হয়ে গেছে? ওয়াই ইকুয়াল টু এম এক্স হয়েছে না? তো আমরা একটু আগে পড়ছিলাম ওয়াই ইকুয়াল টু যদি এম এক্স হয়, ওটা একটা মূল বিন্দুগামী সরল রেখা হবে। ওটা একটা কি হবে? মূল বিন্দুগামী সরল রেখা। এবং এটার ঢাল হবে এই যে এম, তাহলে এম এর জায়গায় আছে ভি, তাহলে ঢাল হচ্ছে ভি। তো এটা আমরা পড়ছি না, এই যে ঢাল হচ্ছে কি ভি, অর্থাৎ দূরত্ব সময় লেখচিত্রের জন্য ঢাল হচ্ছে কি ভি। তাহলে তুমি এতটুকু মনে রাখবা, সুসমবেগ আর সমবেগ যদি দূরত্ব সময়ের জন্য হয়, তাহলে এটা একটা মূল বিন্দুগামী কি হবে? সরল রেখা হবে। এবার আসো 3 নাম্বার, অসমবেগ। এবার হচ্ছে অসম, তাহলে আমি বলতেছি অসমবেগ মানে কি? বেগ আছে বাট সেটা সুষম নয়, মানে সেম নাই। কোথাও বেগ বেশি, কোথাও বেগ কম, কোথাও বেগ বেশি, কোথাও আরও বেশি, মানে কন্টিনিউয়াসলি বেগ কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। কোথাও মনে করো 2 মিটার পার সেকেন্ড, কোথাও 5 মিটার পার সেকেন্ড, কোথাও 10 মিটার পার সেকেন্ড, এরকম। তো যখনই অসম পরিবর্তন দেখব, আমরা জানি অসম পরিবর্তন হলে গ্রাফ কি হবে? বক্ররেখা হবে। এবং কেমন বক্ররেখা হবে? এই যে এরকম বক্ররেখা হবে। এটা হচ্ছে পরাবৃত্তের অর্ধেক অংশ। পরাবৃত্তের কি? অর্ধেক অংশ, এই যেটা।
এটা হচ্ছে অসম বেগকে কি করে, নির্দেশ করে। এখন তুমি চিন্তা করো, এটার ঢালও কিন্তু বেগকেই প্রকাশ করবে, তবে বেগটা সব জায়গায় কি না, সেম না। এটার ঢাল কিন্তু সব জায়গায় সেম, এই জন্য বেগটা সেম, বাট এটার ঢাল সব জায়গায় কি হবে না, সেম হবে না। দেখো তোমার আমি একটু বুঝাই দিই কেমনে সেম হয় না। দেখো তো, ধরো তুমি এখানে একটা বিন্দু নিছো, ভালো করে বুঝবা এখানে, তাহলে এই বিন্দুর জন্য এটা হলো এক্স এর মান, আর এটা হলো কি ওয়াই এর মান। ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে মনে করো 2, এটা। এবার তুমি এখানে একটা বিন্দু নিছো, তাহলে এটা যেহেতু বক্ররেখা, এখানে মনে করো টাইমিংটাই, যে এই টাইমটা হবে ছোট, ধরো 2, কিন্তু এখানে ওয়াই অক্ষের পরিবর্তনটা হবে মনে করো বেশি, এখানে মনে করো কথার কথা 10, এরকম কিছু একটা। মানে এই বিন্দুগুলোতে এক্স আর ওয়াই এর মানটা কি আসবে না, অনুপাতটা সেম আসবে না। তাহলে এই দুইজনের অনুপাত আসবে 2। এখানে যদি তুমি ওয়াই অক্ষের মানকে এক্স অক্ষের মান দিয়ে ভাগ দাও, 2/1, তাহলে বেগ আসবে কত, 2। কিন্তু 10কে যদি 2 দিয়ে ভাগ দাও, ওখানে বেগ আসবে 5। তাহলে এই বিন্দুতে বেগ 2, এই বিন্দুতে বেগ হচ্ছে কত, 5। তাহলে বেগ কি সেম থাকছে, থাকে না। এই জন্য বলা হয় অসম বেগ, বা বেগের মানটা কি না, সমান। তাহলে আমরা চিত্রটা একটু আঁকাই দিই আবার আমি, এই যে এস টি, তাহলে এটা হবে এই ধরনের, এটা হলো অসম বেগ, এটা হলো কি বেগ, অসম বেগ। বুঝাইতে পারছি? মানে এখানে কি না, বেগের মানটা সমান না। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এটাকে অসম বেগ যেমনে বলে। আচ্ছা তোমরা বলো তো, বেগের মানটা সমান না কেন? একটা প্রশ্ন হইতে পারে না, স্যার এখানে বেগের মানটা কেন সমান নয়? কারণ হচ্ছে এটা সুষম ত্বরণ হিসেবে কাজ করে। মানে এই যে একটা বিষয়টা, এটা বেশি আসে আরো, মানে অসম বেগ যে কথা, সুষম ত্বরণ একই কথা, সুষম ত্বরণ এটা। মানে অসম বেগ, বেগের মানটা চেঞ্জ কেন হচ্ছে? বেগের মানটা চেঞ্জ হচ্ছে এই ত্বরণের কারণে। কিসের কারণে? ত্বরণের কারণে। অর্থাৎ ত্বরণ কাজ করতেছে বলেই এখানে বেগটা চেঞ্জ হচ্ছে। এখানে কিন্তু কি না, কোনো ত্বরণ কাজ করতেছে না, এই জন্য বেগের মানটা সেম। আমরা পড়ছিলাম না, বেগের পরিবর্তনের জন্য দায়ী হয় কে, ত্বরণ। ত্বরণের কারণে বেগ বাড়ে অথবা মন্দনের কারণে বেগ কমে, দুইটাই তো ত্বরণ রিলেটেড রাশি। তাহলে ত্বরণ কাজ করতেছে বলেই এখানে বেগটা কি, বাড়তেছে। তাহলে অসম বেগটা মূলত কি, সুষম ত্বরণের জন্যই হচ্ছে। জিনিসটা বুঝছি নাকি বুঝি নাই? তাইলে এস এবং টি এর জন্য যদি সুষম ত্বরণের গ্রাফ বলে তখনও এটাই হবে, যদি অসম বেগের গ্রাফ বলে তখনও এটাই হবে। বলো জিনিসটা কি বুঝছো ভালো করে? এই হচ্ছে আমাদের 3টা ক্যাটাগরির গ্রাফ, যেগুলো আমাদের এস টি মানে এস বনাম টি বা দূরত্ব বনাম সময় যে লেখচিত্রগুলা, এই 3 ক্যাটাগরির মধ্যেই পড়ে। এগুলা জানলেই হবে, আর কিচ্ছু জানার দরকার নাই। তাহলে আমরা এই 3টে একটু ভালো মতো বুঝছি কিনা এইটুকু একটু দেখব, যে আমরা স্থির অবস্থান মানে বেগ শূন্য এটা পারি কিনা, সুষম বেগটা বুঝি কিনা, অসম বেগটা বুঝি কিনা। তোমার পরীক্ষায় আসলে এই দুইটা থেকে প্রশ্ন করবে। যদি এসটি থেকে প্রশ্ন করে এমসিকিউতে, এটা দেওয়ার পসিবিলিটি খুব কম, তবু আমরা পড়ে রাখছি যেহেতু আমাদের টপিকের আছে। বাট এই দুইটা তোমার অবশ্যই বুঝে পারা লাগবে, মুখস্থ নয়, বুঝে তোমার এটা পারতেই হবে এই দুইটা। এখন তুমি আমাকে বলো, এই দুইটা জিনিস কি তুমি বুঝছো ভালো মতো, যে এখানে কেন সরল রেখা, এখানে কেন বক্ররেখা? কারণ এটা হচ্ছে সমান পরিবর্তন, সুষম পরিবর্তন, এই জন্য সরল রেখা। এটা অসম পরিবর্তন, এই জন্য বক্ররেখা। বুঝছি না এটা? তাহলে এই ছিল দূরত্ব বনাম সময়ের কি কথাবার্তা। এবার আমরা একটু যাব বেগ বনাম যে সময়, আমাদের আরেকটা টাইপ আছে যেটা আমাদের ইম্পর্টেন্ট বেশি, যেটা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন করছে, বেগ বনাম সময়। এটা একটু পড়াশোনা করতে হবে। তাহলে লিখো, টাইটেল দাও, বেগ বনাম সময়। তাহলে বেগ বনাম সময় আমাদের চলক কয়টা, দুইটা। একটা হলো বেগ মানে ভি, আর একটা হচ্ছে সময় মানে টি। তো এখানে অলরেডি তোমরা বুঝে গেছো কাকে এক্স অক্ষে বসাবা, কাকে ওয়াই অক্ষে বসাবা। যেহেতু টি আছে, টি সবসময় ইন্ডিপেন্ডেন্ট, অনির্ভরশীল, ও অলওয়েজ এক্স অক্ষে বসবে। তাহলে আমরা এখানে কয়েকটা কথা বেসিক হিসেবে আগে লিখে রাখি। এক, বেগ সময়ে এক্স অক্ষে কে বসবে, এক্স অক্ষে বসবে টি। 2, ওয়াই অক্ষে কে বসবে, ওয়াই অক্ষে বসবে পরিবর্তনশীল চলক ভি। 3, ঢাল। এইটা এমসিকিউ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটু আগে দেখছিলাম দূরত্ব সময় লেখচিত্রের ঢাল হচ্ছে বেগকে প্রকাশ করে। এবার বেগ সময় লেখচিত্রের ঢাল কাকে প্রকাশ করবে, ওয়াই অক্ষের মান ডিভাইড বাই এক্স অক্ষের মান। ওয়াই অক্ষে আছে বি, এক্স অক্ষে আছে টি, তাহলে এখানে ঢাল কাকে প্রকাশ করবে,
ত্বরণকে প্রকাশ করবে। কাকে? ত্বরণকে। এই জিনিসটা কোনোভাবেই ভোলা যাবে না, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাইলে বেগ সময় লেখচিত্রের ঢাল সবসময় ত্বরণ নির্দেশ করবে। কি নির্দেশ করবে? ত্বরণ। এই যে ওয়াই অক্ষের মান ডিভাইড বাই এক্স অক্ষের মান, ওয়াই অক্ষে আছে বেগ, এক্স অক্ষে আছে সময়। বেগকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? ত্বরণ পাওয়া যায়। আচ্ছা, এটা গেল। এবার আসো আমরা টাইপ প্রত্যেকটা দেখি একটা একটা করে। 1 নাম্বার, প্রথমে হচ্ছে ত্বরণ শূন্য। প্রথমে হচ্ছে তো আগের বেলা বেগ শূন্য দেখছিলাম না, এখন হচ্ছে দেখবো ত্বরণ শূন্য। তো ত্বরণ শূন্য যে কথা, সমবেগ একই কথা। একটু আগে যেটা করছিলাম, সমবেগের বেলায় ত্বরণ শূন্য, এটা সবাই জানো। বেগের মান পরিবর্তন হয় না বলে এটাকে সমবেগ বলি। এবং সমবেগ কেন কাজ করে? কারণ ত্বরণ কাজ করতে পারে না বলে। তাইলে সমবেগ যেই কথা, ত্বরণ একই কথা। তাইলে বেগ সময় লেখচিত্রের যেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, অনেকবার এটা পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে সমবেগ। এবং মনে রাখতে হবে সমবেগের ত্বরণ কি? শূন্য। তাহলে এটার গ্রাফটা কেমন হবে? আসো এটার গ্রাফটা দেখাই। এখানে টি, এখানে ভি। এখন আসো সমবেগ, তাহলে বেগের কোনো কি নাই? পরিবর্তন নাই, মানে ত্বরণটা কি? শূন্য। এখন বলো তো, বেগের পরিবর্তন নাই, এটা কি মূলবিন্দুগামী রেখা? এখন অনেকে বলবে স্যার এখানে তো সম আছে না, তাহলে পরিবর্তনটা সমান। পরিবর্তনটা সমান। এখন তুমি আমাকে বলো সমবেগ মানে কি বেগের কোনো পরিবর্তন বুঝাচ্ছে? বুঝাচ্ছে না। সমবেগ মানে বেগের কোনো পরিবর্তন বুঝাচ্ছে না, মানে বেগটা সবসময় সেম। তাহলে যখন আমরা বলি যে পরিবর্তনটা শূন্য, মানে কোনো পরিবর্তন সে শো করতেছে না, তখন ওইটা একটা সমান্তরাল রেখা হয়। তাহলে এখানে সমান্তরাল রেখা হবে এই যেটা, এই এটা হলো সমবেগের গ্রাফ। কখন? ভি বনাম টি এর বেলায়। যেমন একটু আগে কিন্তু এস টি তো তোমরা এরকম একটা গ্রাফ দেখছিলা, ওইটাতে বেগের মানটা কি ছিল? শূন্য ছিল। ওটাতে বেগের মানটা কি ছিল? শূন্য। তাহলে এখানে সমবেগ মানে বেগের মানটা শূন্য না, বেগের মান আছে কিন্তু সেটার কোনো পরিবর্তন হচ্ছে না, যার কারণে ত্বরণের ভ্যালুটা শূন্য। তাহলে এইটা খুব বেশি পরীক্ষা আসছে। সমবেগের গ্রাফ নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়, বা নিচের কোন লেখচিত্রটি সমবেগ নির্দেশ করে? তাহলে ভিটি যেটা, ঠিক আছে কিনা? এখন এসটিতেও কিন্তু সমবেগ নির্দেশ করে। এসটিতে সমবেগ নির্দেশ করে কোনটা? মূলবিন্দুগামী সরল রেখা, কারণ এখানে বেগটা সমান বোঝানো হয়। তো এসটির মধ্যে তো দূরত্ব থাকবে, ওই জন্য আমরা একটা ঊর্ধ্বগামী রেখা পাই। দেখি ওকে আবার গোলাই ফেলবা না। সমবেগ কিন্তু দূরত্ব সময়ের জন্য আছে লেখচিত্র, বেগ সময়ের জন্য আছে। দূরত্ব সময়ের বেলায় হচ্ছে কি ঊর্ধ্বগামী সরল রেখা, আর বেগ বনাম সময় হচ্ছে সমান্তরাল রেখা। চেঞ্জ কেন হচ্ছে? একই টপিকের দুইটা লেখচিত্র কেন? কারণ চলকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আমি একটু ডাউট, অনেকের সমস্যা হবে, জন্য আরেকবার বলি। এস টিতে সমবেগ, এটা এস, এটা টি। এস টিতে সমবেগের গ্রাফ হচ্ছে এরকম, তাহলে এটাও সমবেগ, এটাও কিন্তু সমবেগই প্রকাশ করতেছে। কথা বুঝছো? কিন্তু এটা সমান্তরাল, এটা এরকম কেন? কারণ এখানে ওয়াই অক্ষে তুমি ভি নিছো, এখানে ওয়াই অক্ষে তুমি এস নিছো। যখন তুমি সমবেগ বলবা তখন বেগ চেঞ্জ হচ্ছে না। তো তুমি যেহেতু ওয়াই অক্ষে বেগ নিয়ে রাখছো, তাহলে ওয়াই অক্ষে পরিবর্তনটা শো করবে। এই যে দেখো বেগের কোনো পরিবর্তন নাই, এই জন্য সমান্তরাল। বুঝছো? কিন্তু এখানে তো তুমি নিছো কাকে? এস কে। তাহলে এই গ্রাফটা মূলত দূরত্বের পরিবর্তন বোঝাচ্ছে। এটা মানে বেগের পরিবর্তনের সাথে সাথে দূরত্বের পরিবর্তনটাও বোঝাচ্ছে, কারণ লেখচিত্রটা তো এস টির। তাহলে এস এর তো পরিবর্তন আছে। সমবেগের বেলায় কি বস্তু অতিক্রান্ত দূরত্ব পায় না, বা বস্তুর দূরত্ব থাকবে না? অবশ্যই থাকবে। প্রতি সেকেন্ডে সমান দূরত্ব কি করবে? অতিক্রম করবে। তাহলে যতবার দূরত্ব অতিক্রম করবে দেখো রেখাটা বাড়তেছে, মানে এই জায়গায় দূরত্ব যত, এই জায়গায় দূরত্ব তত নয়, এই জায়গায় দূরত্ব তত নয়। এই জন্য এটা একটা ঊর্ধ্বগামী রেখা। তাহলে এই জায়গায় কেয়ারফুল থাকতে হবে। সমবেগের এটাও একটা গ্রাফ, এটাও একটা গ্রাফ। যখন বেগ বনাম সময় হবে তখন হবে এরকম সমান্তরাল রেখা, যখন দূরত্ব বনাম সময় হবে তখন হবে কি ঊর্ধ্বগামী সরল রেখা বা মূলবিন্দুগামী সরল রেখা। বলো জিনিসটা বুঝছো? এটার পরিবর্তন ওই ওয়াই অক্ষের চলকটার কারণে। এখানে ওয়াই অক্ষে নিছো ভি, ওইখানে ওয়াই অক্ষে নিছো এস। এটা এবার আমরা 2 নাম্বারটা দেখবো। 2 নাম্বারটা হচ্ছে এটার বিপরীত। যেমন এটাতে ছিল কি সমবেগ, সমবেগ মানে বেগের কোনো পরিবর্তন নাই। তাহলে এটার উল্টা কি হবে? বেগের পরিবর্তন আছে এমন কিছু একটা হবে। এবার আসো, এটা যদি সমবেগ হয় এটা হবে অসমবেগ। অসম, এখন অসম বেগের মধ্যে দুইটা ক্যাটাগরি হইতে পারে। অসম বেগ মানে বেগটা কি না? সমান না।
বেগটা পরিবর্তন হচ্ছে এবং বেগের মান সেম ভাবে কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। তাহলে এইরকম দুইটা ঘটনা ঘটতে পারে, হয় বেগের মানটা বাড়তেছে ওটাও যেমন অসমবেগ, অথবা বেগের মানটা কমতেছে এটাও অসমবেগ। তাহলে অসমবেগের গ্রাফ তুমি দুইটা পাবা, একটা হচ্ছে সমত্বরণের জন্য, একটা হচ্ছে সমত্বরণ, আর একটা হচ্ছে অসমবেগ। এটাও অসমবেগ, বাট এটা হচ্ছে সমমন্ধন। বলো জিনিসটা কি বুঝছো? এটা হচ্ছে সমমন্ধন, অর্থাৎ দুইটাই অসমবেগ, বাট অসমবেগ মানে হচ্ছে বেগ বাড়ছে এটাও বুঝাইতে পারে, আবার বেগ কমতেছে এটাকেও কি অসমবেগ আমরা বলতে পারি। মানে এটার বিপরীত আর কি, এখানে বেগ বাড়তেছেও না কমতেছেও না। তাহলে এটার উল্টা হিসেবে দুইটা রেজাল্ট পাওয়া সম্ভব, হয় বেগ বাড়তেছে না হয় বেগ কমতেছে, অসমবেগ। তাহলে বেগ বাড়লেও এখানে ত্বরণ কাজ করে, আর বেগ কমলেও এখানে মন্ধন কাজ করে। তাহলে এইবার আসো গ্রাফটা কিরকম হবে একটু দেখি। এই তাহলে এইবার যদি আমরা হিসাব করি, এখানে ভি এখানে টি, তাহলে এটার জন্য একত্রে এঁকে ফেলি, এখানে টি এখানে হচ্ছে কি ভি। তাহলে এইবার সমতরণ, এই যে সম মানে ত্বরণটা কি সমতরণ, তার মানে এই যে সম মানেই হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা, অর্থাৎ একটা সরল রেখা পাবো। এবার তুমি দেখো এই পয়েন্টে বেগের মানটা যত, এই পয়েন্ট থেকে বেগের মান তত, বা এই পয়েন্ট থেকে বেগের মানটা তত, দেখো এখানে ভি1, এটা ভি2, এটা ভি3। তাহলে বেগের মান কি হচ্ছে, বাড়তেছে না, বাড়তেছে। তাহলে বেগের মানটা কি নয়, সেম নয়, এটাকে বলা হয় অসমবেগ। বুঝতে পারছো? এই যে তাহলে ত্বরণের জন্য হচ্ছে, কার জন্য হচ্ছে, ত্বরণের জন্য, এটার চেহারাটা এরকম হবে। এবার সমমন্ধন মানে কি, বেগ কমতেছে। এখানেও কিন্তু সম মানে মন্ধন হলেও এখানে পরিবর্তনটা সমান, এখানে যেরকম সমান্তরণ এখানেও সমান মন্ধন। তো মন্ধনের বেলায় নিয়ম হচ্ছে বেগ কমবে। তাহলে এখানে রেখাটা ঊর্ধ্বগামী ছিল, এখানে রেখাটা কি হবে, নিম্নগামী হবে। এখানে বুঝাচ্ছিল বেগ বাড়তেছে, এখানে বুঝাবে বেগ কমতেছে। তাহলে বেগের মান এখানে সবচেয়ে বেশি, নিচে যত আসবে তত কম। তাহলে রেখাটা হবে এরকম, এই যে রেখাটা হবে কিরকম, এরকম। বলো বুঝছো? এটা হচ্ছে সমমন্ধনের জন্য গ্রাফ। তাহলে ভিটি এর তিনটা গ্রাফ, আমরা আরেকটা দেখবো। এগুলো তো সমতরণ সমমন্ধন, অসমতরণ হইলে কি হবে ওটা একটা দেখবো। ওটা দেখতে হবে না, তোমরা অলরেডি জানো। সমতরণ সমমন্ধন যদি সরল রেখা দিয়ে প্রকাশ করে, অসমতরণ হইলে ওটা কি দিয়ে প্রকাশ করবা, ওই যে পরাবৃত্তের যে বক্ররেখাটা শিখছি ওইটা, অর্থাৎ এই জায়গায় কি হবে, বক্ররেখা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে তখন কি অসমতরণ। মানে ত্বরণটা যদি সেম না থাকে, অসমতরণ হিসেবে কাজ করে, তখন তুমি আর সরল রেখা পাবা না, তখন তুমি বক্ররেখা পাবা। এই যেটা একেবারে লিখে দিই, এই যে ভি, এই যে টি, এটা হলো অসমতল, এটা হলো কি অসমতল। দেখছো দুইটা বেসিকের বাইরে কেউ যাচ্ছে না, হয় সরল রেখাতে পড়তেছে আর না হলে এই বক্ররেখাটাতে পড়তেছে। তাহলে যখনই আমি সম দেখি, পরিবর্তনটা সমান বোঝানো হয়, সমবেগ সমতরণ, পরিবর্তনটা যখনই সমান হয় তখন সরল রেখা, আর পরিবর্তনটা যখন অসম হয় তখন হয়ে যায় কি বক্ররেখা। বলো এই জিনিসটা কি বুঝছি ভালো মতো? এই হচ্ছে আমাদের বেগ বনাম সময়ের যে লেখচিত্রগুলো আমরা পড়ি, এই চারটার মধ্য থেকে আসবে। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, সমবেগটা সবচেয়ে বেশি আসে। পাশাপাশি এই দুইটাকে তুমি মনে রাখবে, এটাও আসে, অসমবেগের মধ্যে মন্ধনটা বেশি আসে। তাইলে অসমবেগের মধ্যে দুই ধরনের হইতে পারে, অসমবেগের মধ্যে একটা হইতে পারে সমতরণ, আর একটা হইতে পারে সমমন্ধন। তাহলে সমতরণ সমমন্ধন দুইটার লেখচিত্রই সরল রেখাই হবে, কিন্তু একটা সরল রেখা হবে ঊর্ধ্বগামী কারণ বেগ বাড়তেছে, আর একটা সরল রেখা হবে কি নিম্নগামী কারণ বেগ কমতেছে। তাহলে এটা ঊর্ধ্বগামী রেখা কারণ বেগ কি বাড়তেছে, বেগ বাড়ছে। আর এটাতে মন্ধন মানে কি বেগ কমছে, মানে কমতেছে, এই জন্য রেখাটা উপর থেকে কোন দিকে, নিচের দিকে, এই যে ভি থেকে টি এর দিকে নামছে, কারণ এখানে বেগ বেশি, সময় যত যাবে বেগ তত কমবে, এই জন্য তত বেশি কমতেছে, তখন এই যে নিম্নগামী রেখা পাইছে, আর এটাতে ঊর্ধ্বগামী। তো এটাও সরল রেখা এটাও সরল রেখা, কারণ মন্দন হইলেও পরিবর্তনটা সেম, ত্বরণ হলেও পরিবর্তনটা একই, সম মানে সমান, এই জন্য সরল রেখা। আর অসম ত্বরণ, কারণ কেউ যদি বলে অসম মন্দন তখন উল্টা একই, অসম মন্দনটা আসে না, যদিও বা অসমতরণটা এটাও আসে না, এটাও আমি তাও তোমাদের লাগবে এই জন্য বলেছি, এটা তুমি তেমন একটা পাবা না বি বনাম টিতে। বুঝছো কিনা? এই একই, অসম বললেই বক্ররেখা। বলো বুঝছো জিনিসটা? এই
পারা যাবে তো নাকি? গুড, ঠিক আছে। তাইলে এটাই ছিল আমাদের কি বেগ বনাম সময়ের যে গ্রাফ সেগুলা। তাহলে এর বাইরে আমাদের তেমন কোনো কিছু কি লাগবে না, গ্রাফের দরকার হবে না। এবার আমি তোমাদেরকে দুইটা মানে সিকিউর গ্রাফগুলো একটু করে বলে দিই, এগুলো এমসিকিউর জন্য। এরকম পার্ট পার্ট যেগুলো পড়ছো খণ্ড খণ্ড, এগুলো হচ্ছে এমসিকিউতে ডিরেক্ট প্রশ্ন করে। সিকিউতে তো তোমাকে এরকম একটা পার্ট দিবে না, সিকিউতে তোমাকে কি দিবে, সিকিউতে তোমাকে এরকম এইটা বেশি আসে, এই উদ্দীপকটা, এটা তুমি প্রায় দেখবা, এটা ভিটি দিয়ে এরকম, এটা অনেক বেশি বার আসছে। এটা আরেকটা আসে হচ্ছে এরকম, এটা টি, এটা ভি, এই এভাবে, বুঝছো কিনা? আবার এখান থেকে অনেক সময় কি এরকম এতটুকুতে শেষ করে দেয়, আবার অনেক সময় এখান থেকে এদিকে নামায়ও দেয়, এভাবেও দেয় এগুলা। তো এগুলা খুব ইজিলি তুমি অলরেডি, মানে তুমি যেগুলো খণ্ড খণ্ড পড়ে আসছো, ওরা এরকম অনেকগুলো খণ্ডকে একসাথে করে দিছে। যেমন তোমার আমি একটু এক্সপ্লেইন করে দিই, ধরো এটা ও, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এখানে কোন অংশটা কি নির্দেশ করতেছে তোমার একটু বলি। যেহেতু বেগ বনাম সময়, তাহলে এটা অবশ্যই কি ত্বরণ নির্দেশ করবে, ঢাল তো, ঢাল তো সবসময় ত্বরণ। তাহলে ও থেকে এ পর্যন্ত বেগ বাড়ছে কিনা, অবশ্যই বাড়ছে। তুমি চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো ওয়াই অক্ষে যেহেতু বেগ, তাহলে এটা কি বাড়ছে না? তাহলে এটা কি সুষম বেগ, একটু আগে পড়ছো না, এটা কি বেগের মানটা, সরি সুষম বেগ বলতেছি, দুঃখিত, এটা অসম বেগ কিন্তু ত্বরণটা সেম, মানে সুষম ত্বরণ এটা বা সমত্বরণ এটা। একটু আগে তো এখানে 2 নম্বরে লিখেছিলাম তাই না, এখানে বেগটা অসম, অর্থাৎ এখানের বেগের মান এখানের বেগের মান সেম না, বেগ ডিফারেন্স, বেগটা পার্থক্য আছে কিন্তু ত্বরণটা কি সেম হবে, ত্বরণটা কি হবে সেম, এটাকে বলো সমত্বরণ। তাহলে এটা হলো, আমি একটু নিচে লিখি, হ্যাঁ এইভাবে আলাদা করে লিখি, ও এ, ও এ অংশ হচ্ছে সমত্বরণ, মানে তুমি এখান থেকে কি বের করতে পারবা, ত্বরণ বের করতে পারবা। এখানে একটা আদি বেগ, এখানে একটা হচ্ছে শেষ বেগ, আর এই সময়টা হচ্ছে টি। এবার এ থেকে বি, দেখো তো এটা চেনা চেনা মনে হয় না, ওই যে আমরা এইভাবে একটা আঁকছিলাম না, এই যে এরকম সমবেগের জন্য যখন বেগ কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে এ থেকে বিতে আসার জন্য বস্তুর বেগের কোনো কি নাই, পরিবর্তন নাই। দেখো এই যে এখানে বেগ যত, এখানে বেগ যত, এখানেও বেগ তত, এখানেও তত, এখানেও তত, বেগের কোনো কি নাই, চেঞ্জ নাই। তাহলে এ বির নাম হলো সমবেগ, এই যে সমবেগ, বুঝছো? এরপরে বি থেকে সি, এই যে দেখছো বি থেকে সি, এটাও তুমি একটু আগে পড়ছো না এরকম, এই যে এরকম একটা রেখা নামে গেছিল, দেখছো? ওই প্রথম যে 3টা পড়াইছি ওই 3টা দিয়েই হচ্ছে তোমাকে এই চিত্রটা বানাই দিছে ওরা। অর্থাৎ এটা হলো সমত্বরণ, এটা হলো সমবেগ, এটা হলো সমমন্দন। দেখো তো তোমরা খাতায় নোট করছো, ওটার সাথে মিলাই নাও তো। মন্দন কেন? কারণ এখানে দেখো বেগ কমতেছে, রেখাটা নিম্নগামী, তাহলে বেগের মান কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, বি থেকে সিতে আসতেছে, তাহলে এটা হলো সমমন্দন। বলো এই 3টা পার্টের ব্যাখ্যা কি বুঝতে পারছো? অবশ্যই বুঝছি আমরা। এবার যেটা বুঝবে সে কি এটা বলতে পারবে না, দেখে আসো তো, ও এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে ও এ অংশ বেগ বাড়ছে না কমছে, বাড়ছে। বেগ বাড়লে এটা অসম বেগ বা সমত্বরণ। অসম বেগের মধ্যে 2টা হইতে পারে, হয় সমত্বরণ অথবা সমমন্দন। বেগ যদি বাড়ে তাহলে সমত্বরণ, এই যে সমত্বরণ। এখানে কি বেগ বাড়ছে না কমছে, বাড়েও নাই কমেও নাই, কারণ স্যার ওয়াই অক্ষে এ বি তো একটা সমান্তরাল রেখা, বাড়েও নাই কমেও নাই, সো এটা হচ্ছে সমবেগ প্রকাশ করতেছে, এই যেটা। এবার বি থেকে সি, স্যার এই যে আবার বাড়ছে ঊর্ধ্বগামী, বি থেকে আবার উপরের দিকে উঠছে, তাহলে বি বিন্দুতে বেগ যত, সি বিন্দুতে বেগের মান আরো বেশি, তাহলে এখানে বেগ বাড়তেছে, এই যে প্রত্যেকটা পয়েন্টে বেগের মানটা বাড়তেছে, তাহলে বিসি আবারও সমতরণ, কারণ বেগ বাড়ছে, বেগ বাড়লে সমতরণ। এবার সি থেকে ডি, বেগ কি কমছে না, তাহলে বেগ যদি কমে সমমন্দন হিসাব করা হয়, তাহলে এটা হলো সমমন্দন। বলো বুঝছো এটা ভালো করে? এই 2টা চিত্র, মানে এই 2 ধরনের লেখচিত্র সিকিউতে তুমি প্রচুর পাবা, স্কুল কোয়েশ্চেন বলো, বোর্ড কোয়েশ্চেন বলো, এগুলো তাদের একেবারে কি হট ফেভারিট টপিক, এখান থেকে তারা প্রশ্ন করে প্রচুর আনন্দ পায়। এই যে দেখো, এখন তুমি যদি এদের দুর্বলতাটা জেনে রাখো, তোমার কাজ করতে সুবিধা না, সবসময় বোর্ডের দুর্বলতায় হাত দিবা, দুর্বল জায়গাতে হাত দিবা, তাহলে দেখবে তুমি সুন্দর মতো করে রাখতে পারছো। এবং ওদের এই অধ্যায়ের দুর্বলতা হচ্ছে এগুলা, গ্রাফ থেকে করলে বা লেখচিত্র দিয়ে করলে ওরা এটার বাইরে যাইতে পারে না, এটা থেকেই দিবে।
তুমি আমার কথা বিশ্বাস না হলে টেস্ট পেপার খুলে দেখবা, এরকম চিত্রই তুমি প্রায় জায়গায় দেখতে পাবা। তাহলে এটা গেল ভিটি। এবার আমরা এসটি নিয়েও তো একটা পড়ছি, তাহলে চলো তো সিকিউতে এসটি কিভাবে আসে একটু দেখে ফেলি। আসো, তাহলে একটা গ্রাফ নিলাম, এটা হলো দূরত্ব সময়, তাহলে এটা টি, এটা হচ্ছে এস, ঠিক আছে। আসো, এইখান থেকে গেছে, এরপর এখান থেকে, এরপর মনে করো আবার এখানে আসছে। আচ্ছা, এখানে এটা আসবে না, মনে করো এরকম গেছে, ওই ঘুরে ফিরে বিটিটা বেশি আসে, এগুলো কম আসে। তাহলে ও এ, এটা বি, এটা সি। তাহলে ও এ বলো এটা কোন অংশকে প্রকাশ করতেছে? আমরা এস টিতে পড়ছিলাম না, এখানে দেখো এস হচ্ছে ওয়াই অক্ষে, তাহলে ও এ মানে কি এস বাড়তেছে, দূরত্ব কি বাড়তেছে, যেহেতু মূল বিন্দুগামী তাহলে এটা হলো সমবেগ, মনে আছে তোমাদের? এটা হলো কি সমবেগ। দূরত্ব সময় লেখচিত্রে এই যে ঊর্ধ্বগামী রেখাটা সমবেগ নির্দেশ করে, অর্থাৎ এই প্রত্যেকটা পয়েন্টে বেগ সমান কিন্তু দূরত্ব কি বাড়তেছে, দূরত্ব বাড়তেছে। বুঝছি নাকি বুঝি নাই? এখানে কি দূরত্ব বাড়ে নাই, তার মানে সে স্থির, দূরত্ব না বাড়লে সে কি স্থির, এরকমটা দেয় না নর্মালি, আমি তবু এটা দিয়ে দিছি আর কি। নর্মালি মাঝখানে তো স্থির, কিছুক্ষণ গেছে এরপর তো স্থির হবে না। তাহলে এখানে এ থেকে বিতে অবস্থানের কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই, তাহলে এটাও আবার কি সমবেগ, এই এরকম থাকবে। বলো বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের এসটি এর চেহারা বা এসটি এর লেখচিত্রগুলো। তবে পরীক্ষায় সিকিউতে বেশিরভাগ ভিটি বেশি আসে, ভি বনাম টির যে লেখচিত্রগুলো এগুলো থেকে প্রশ্ন বেশি করে। আবার অনেক সময় তোমাকে তথ্য দিয়ে দিবে, বিভিন্ন ডেটা দিয়ে দিবে, ওটা থেকে লেখচিত্র অঙ্কন করতে বলবে। তো আমরা আমাদের বেসিক লেকচার যখনই শেষ হবে আমি টাইপ ভিত্তিক তোমাদেরকে সিকিউ লেকচারগুলো আলাদা করে আপলোড করে দিব, ওখানে প্রত্যেকটা টাইপের লেখচিত্রের লেকচারটা তোমরা আলাদা করে পড়তে পারবা। যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের যে ম্যাথগুলো আছে, পরন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু, সমতল বস্তু, তারপরে হচ্ছে গ্রাফ রিলেটেড, লেখচিত্র রিলেটেড, সবগুলো আমি আলাদা আলাদা করে পার্ট পার্ট করে বোর্ড প্রশ্নগুলোর সমাধান আপলোড করব, ওখানে বিভিন্ন সিকিউগুলো আমি করাবো। ওইটা করলে এই টপিকগুলো নিয়ে কেমন প্রশ্ন হইতে পারে বা কীভাবে সমাধান করতে হবে এটা তোমাদের বুঝতে আর অসুবিধা থাকবে না। তাহলে আমরা গতির লেখচিত্র সম্পর্কে যদি ভালো মতো বুঝে থাকি, এতটুকুই পড়াশোনা আমাদের জন্য যথেষ্ট, লেখচিত্র রিলেটেড যে অংশটা। এবার আরেকটা লাস্ট পার্ট আছে, এটা একটু বলি, গ্যালিলিওর সূত্র। গ্যালিলিওর পরন্ত বস্তুর যে তিনটা সূত্র আমরা জানি, এখানেও সূত্রগুলাও এমসিকিউতে আসে, আর পরন্ত বস্তুর একটা লেখচিত্র আছে ওইটাও এমসিকিউতে আসে, আমরা ওটা একটু করে দেখব। তাহলে আসো টপিক লিখো, গ্যালিলিওর, গ্যালিলিও, হ্যাঁ, গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্র কয়টা জানো তো? তিনটা। পরন্ত বস্তুর সূত্র কয়টা? তিনটা সূত্র আছে। এক, প্রথমটা হচ্ছে থিওরিটিক্যাল, ওটার কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন নাই, ওটা হচ্ছে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, পরন্ত বস্তুর সূত্র পড়ার আগে একটা জিনিস বলে ফেলি, শর্ত আছে এখানে একটা, মানে তুমি যে কোনো কন্ডিশনে এই শর্তটা অ্যাপ্লাই করতে পারবে না, বা এটা মানে যে কোনো কন্ডিশনে এই রুলসটা অ্যাপ্লাই হবেও না। শর্ত আছে, শর্ত হচ্ছে স্থির অবস্থান, এটা একটা শর্ত, এবং বিনা বাধায় বস্তু পড়তে হবে, মানে তুমি কোনো বস্তুকে ফোর্স দিতে পারবে না, বিনা বাধায় পড়তে হবে। এই দুইটা হলো শর্ত। তুমি কোনো বস্তুকে স্থির অবস্থান থেকে ফেলতেছো, মানে তুমি বস্তুকে যখনই ছেড়ে দিচ্ছ, পরন্ত অবস্থায় ছেড়ে দিচ্ছ, তখন ওই বস্তুটা স্থির অবস্থা থেকে আসতে হবে, মানে ওটার কোনো বেগ থাকতে পারবে না। বিনা বাধায় মানে ওই বস্তুটাকে ছাড়ার সময় তুমি কোনো ঠেলা দিতে পারবে না, ফোর্স অ্যাপ্লাই করতে পারবে না, ওইটাকে বলা হচ্ছে বিনা বাধায়। আরেকটা বিষয় বিনা বাধার মধ্যে, সেটা হলো যে স্থানে তুমি এক্সপেরিমেন্টটা করবা ওইখানে বাতাসের নর্মালি যে বাধা সেটা থাকতে পারবে না। এখানে বিনা বাধা মানে বাতাসের বাধাকে বোঝাচ্ছে, মানে বাতাসের কোনো কি থাকবে না, বাধা থাকবে না, মানে একেবারে বলতে পারো শূন্য স্থান থাকতে হবে। শূন্য স্থান মানে কোনো ধরনের কি, কোনো ধরনের ফোর্স, কোনো বাধা, কোনো বাতাস কিচ্ছু কাজ করতে পারবে না, বাতাসের বাধা থাকবে না, এটাকে বলা হচ্ছে বিনা বাধা। নর্মালি বাতাসের বাধার জন্যই হচ্ছে বস্তুর পড়াটার মধ্যে ডিফারেন্স তৈরি হয়ে যায়। যেমন এই টিস্যু আর এই মার্কারটাকে যদি ফেলে দেয়, মার্কার আগে পড়বে, কারণ তার ভর বেশি,
তার ওজন বেশি কাজ করতেছে, টিস্যুর ভর কম ওজন কম। তো মূলত এই দুইটা বস্তু সেম সময়ে পড়বে কখন জানো? যদি এই রুমে বাতাসের বাধাটা কাজ না করে। কারণ হালকা বস্তুর উপর বাতাসের বাধা বেশি কাজ করে। এটা হালকা হওয়ার কারণে এটার ওজনটা কম, এটা বাতাসের বাধা দ্রুত কাটায় উঠতে পারবে না। আর এটার ভর তুলনামূলক একটু বেশি হওয়ার কারণে এটার ওজনটা বেশি, এ তুলনামূলক এর চেয়ে দ্রুত বাধাটা কাটাই ফেলতে পারবে, যার কারণে ও আগে পড়বে। তবে যদি সিনারিওটা এরকম হয় যে মানে একেবারে শূন্য স্থানে, রুমে কোনো ধরনের বাতাস নাই, কোনো বায়ু নাই, তাইলে টিস্যু আর মার্কার না, তুমি একটা 100 কেজি চালের বস্তা আর এই টিস্যু পেপার যদি একসাথে ছেড়ে দাও, তখনও ওই 100 কেজি চালের বস্তা আর টিস্যু একসাথে মাটিতে পড়বে। বুঝছো কিনা? এখন এটা কি অবিশ্বাস মনে হচ্ছে? তাইলে ইউটিউবে এটার একটা এক্সপেরিমেন্ট করা আছে, একটা চ্যানেল, নামটা ভুলে গেছি, একটা ভিডিও এক্সপেরিমেন্ট, একদম রিয়েল এটা দেখানো হয়েছে যে আপেল আর হচ্ছে পালক, ওই পাখির পালক ওরা একসাথে ছাড়ছে, ওটা দেখবে একই সময়ে একেবারে ভূমিতে এসে পড়ছে, ওটা সেম ওই ওই আটা একটু দেখবা, আমি সুযোগ থাকলে এটা ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে শর্তগুলো বুঝলাম। স্থির অবস্থান মানে তুমি কোনো ধরনের বেগ দিতে পারবে না, মানে আদিবেগ শূন্য। স্থির অবস্থান মানে আদিবেগ কি? শূন্য। আর বিনা বাধায় মানে বাতাসের বাধা থাকতে পারবে না। তো যদি এমন হয়, উনি 3টা শর্ত বা 3টা সূত্র বলছে। এক, দুটি ভিন্ন ভরের বস্তু, ব্যাখ্যাটা একটু কথাগুলো লিখে ফেলো। দুটি ভিন্ন ভরের বস্তু মানে ভর ভিন্ন, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। সমান সময়ে সমান দূরত্ব কি করবে? অতিক্রম করবে। ওই যে যেটা বললাম যে এই মার্কার আর টিস্যুটা একই সময়ে যখন ছাড়বা, এটা পড়তে যদি 5 সেকেন্ড সময় নেয়, এটা পড়তে 5 সেকেন্ডই সময় নিবে। তাদের ভর, তাদের ওজন, এটা কোনো ম্যাটার করবে না। এটা হচ্ছে প্রথম। এটার কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমাদের প্রয়োজন হয় না, এটা জাস্ট থিওরিটিক্যাল। এই কথাটাই তোমার বোঝা লাগবে যে এটা দিয়ে মূলত কি বোঝানোর চেষ্টা করতেছে। আশা করি এটা বুঝলাম। 2, বস্তুর মানে পরন্ত বস্তুটার অর্জিত বেগ সময়ের সমানুপাতিক হবে। এটার একটা ম্যাথমেটিক্যাল কি আছে? এক্সপ্রেশন আছে। সেটা হলো, একটা বস্তু মনে করো তুমি ছেড়ে দিছো, কথার কথা মনে করো এই যে হাইট থেকে তুমি ছেড়ে দিছো এই বস্তুটাকে, এই বস্তুটা নিচে পড়তেছে, তাহলে এখানে আদিবেগটা শূন্য। কিন্তু যখন এখানে আসবে বা এরকম প্রত্যেকটা পয়েন্ট যখন সে নেমে নেমে নিচের দিকে আসবে, তার বেগের মানটা বাড়বে না? অবশ্যই বাড়বে। তো এই যে মনে করো আসতে তার সময় লাগতেছে টি সেকেন্ড, তাহলে টি এর মান যত বাড়বে বেগের মানও তত বৃদ্ধি পাবে, কারণ অভিকর্ষজ ত্বরণটা একটা ধ্রুবক। প্রত্যেক সেকেন্ড অভিকর্ষজ ত্বরণটা সেমভাবে কাজ করতেছে সমত্বরণের কারণে। সো টি এর সাপেক্ষে ভিটা প্রত্যেকবার কি বাড়তে থাকবে। তো এটাকে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে ভি প্রপোর্শনালস টু কি লিখি? টি লিখি, ভি প্রপোর্শনালস টু টি। এবং এটা থেকে তোমরা যে একটা ফেমাস সূত্র পড়ো না, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ওটা এখান থেকে বের হয়েছে, এই যেভাবে বের হয়েছে। ভি আমরা যদি প্রপোর্শনাল চিহ্ন উঠাই দিই, সমান আনবো, তখন এখানে কি আসে? একটা জি, এই যে ধ্রুবক হিসেবে জি নিয়ে আসি আমরা, তাহলে ভি ইকুয়াল টু জিটি। তো পরন্ত বস্তুর বেলায় তো ভি ইকুয়াল টু জিটি হয়ে যায়, মানে তুমি সূত্র পড়ছো এরকম, তাই না? তো এটা এরকম কেমনে হবে? এই যে ইউটা জিরো না, তুমি তো এখানে বলেই দিছো যে গ্যালিলিও সূত্রে আদিবেগের মান শূন্য, তাহলে ইউ যদি জিরো হয়ে যায়, ভি ইকুয়াল টু জিটি হয়ে যাবে না? বুঝছো জিনিসটা? তো আমরা এই ফর্মুলাটা মূলত এইখান থেকেই জেনারেট করি। তাহলে এটা হলো আমাদের সেকেন্ড ফর্মুলা, গ্যালিলিও সূত্র। 3 নাম্বার, বস্তুর অতিক্রান্ত দূরত্ব মানে বস্তুতে একটা ডিস্টেন্স কি করবে? কাভার করবে উপর থেকে নিচে আসতে। তো বস্তুর অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে এইচ, এটা সময়ের বর্গের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব এইচ প্রপোর্শনালস টু টি স্কয়ার। এই যে এটা হলো আমাদের তৃতীয় সূত্র।
এটা পরীক্ষায় বেশি আসে, এটা ভালো করে মনে রাখতে হবে। এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাই বেশি আসে। তোমাকে বিবৃতও করতে বলতে পারে যে গ্যালিলিওর পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি বিবৃত করো। তখন তুমি এই কথাটা বলবা, তখন শর্ত মাস্ট উল্লেখ করা লাগবে। আমি শর্তটা কিন্তু শুরুতে একবার লিখছি, প্রত্যেকটা সূত্রের জন্য লিখি নাই। বাট তুমি তো তিনটে সূত্র একসাথে লিখবা না, তুমি লিখবে একটা। ধরো 3 নম্বরটা লিখতেছ, ওইখানে এইভাবে লিখে দিলে হবে না, এই কথাগুলো উল্লেখ করতে হবে। আমি এখানে উপরে লিখছি কারণ এটা সবার জন্য কাজ করতেছে। তো তুমি এভাবে বলবা, স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ h প্রপোর্শনালস টু টি স্কোয়ার। এখান থেকে আমরা ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ারের ফর্মুলাটা এখান থেকে পাই এটা। এরপর পরন্ত বস্তুর যেটা সূত্র বলতেছি, লেখচিত্র, এটা মনে রাখবা, এটা বেশি আসে, খুব বেশি আসে এটা এমসিকিউতে। এটা হলো এরকম, এখানে টি যদি আমরা এখানে বসাই, এইচ যদি এখানে বসাই, দেখো এইচ এবং টি এর সাথে সম্পর্ক হচ্ছে কি, এই যে দেখো এটা দ্বিঘাত। তো দ্বিঘাত মানে আমরা বলছিলাম এটা হচ্ছে অসম পরিবর্তন, মানে দ্বিঘাত মানে এখানে পরিবর্তনটা কি না, সমান না। মানে সমান না হলে এরকম হবে। এটা পরন্ত বস্তুর লেখচিত্র হচ্ছে এইচ টি, যেটা বলি আমরা সেটা হচ্ছে এরকম অসম। ওই একটু আগে যেগুলো দেখছিল অসম পরিবর্তন, যেটাই বলি আমরা অসম পরিবর্তনের গ্রাফটা এমন হবে। তাহলে এটা অসম পরিবর্তন, মানে এখানে পরিবর্তনটা কি না, সেম ভাবে বাড়তেছে না। মানে 1 সেকেন্ডে হাইট যত হবে 2 সেকেন্ডে হাইটটা সেই পরিমাণে বাড়ে না, তার ডাবল বর্গ আকারে বাড়তে থাকে। সো এখানে এইচ এর মানটা সেম ভাবে বাড়তেছে না। এই জন্য আমরা বলি এটাকে মূলত যে এটা হবে কি একটা বক্ররেখা বা পরাবৃত্ত যেটা। আর ভিটি এটা একটা সুষম রেখা হবে, এটা হচ্ছে একটা সরল রেখা হবে, কারণ প্রতি সেকেন্ডে বেগের মানটা সেম ভাবে বাড়ে। তাহলে এখানে বেগের পরিবর্তনটা সমান, এইটার জন্য বেগের পরিবর্তনটা কি সমান। সো এটার যদি ভিটি গ্রাফ আঁকো, ভিটি গ্রাফের জন্য এটা হবে কি মূল বিন্দুগামী সরল রেখা। বুঝতে পারছো? মানে এখানে বেগের মানটা বাড়তেছে, সমবেগ না। এটা আবার সমবেগ ভাবিও না, পরন্ত বস্তু কি সমবেগ থাকে না, বেগ প্রতি সেকেন্ডে বাড়ে কিন্তু সেম ভাবে বাড়তেছে। প্রথম সেকেন্ডে যদি 9.8 হয়, পরে 19.6, পরে 29.4, 9.88 করে করে বাড়তেছে। এই জন্য এটার চিত্র হবে এরকম। পরন্ত বস্তুর বেলায় যদি ভিটি বলে, এই যে ভিটি, এটার বেলায় হবে এরকম, এভাবে। মানে অসমবেগ এটা, মানে বেগের মানটা কিনা সেম না, বাট পরিবর্তনটা সেম। তাহলে পরিবর্তন যদি সেম হয় আমরা সমপরিবর্তন ধরে নেই। সমপরিবর্তন মানে মূল বিন্দুগামী রেখা। বল বুঝছো এটা? তাহলে আজকের লেকচারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমার বেসিক পুরোপুরি ক্লিয়ার করার জন্য, এবং এই লেকচার থেকে তুমি এমসিকিউ টপিক পাওয়া। অবশ্যই লেখচিত্রটা ভালো করে বোঝা লাগবে, বেগ সময় লেখচিত্র, দূরত্ব সময় লেখচিত্র, এবং গ্যালিলিওর যে পরন্ত বস্তু সূত্রগুলো আছে এই 3টা এবং 2টা গ্রাফ। এটা লাগবে না তেমন, এটা বেশি আসে পরীক্ষায়। নিচের কোনটি পরন্ত বস্তুর লেখচিত্রকে নির্দেশ করে, এইটা যদি এইচ আর টি থেকে দেয় সম্পর্ক হবে এমন। ভিটি দিতেও পারে, আমি লাগবে না বলতেছি বলতে কম আসছে এই জন্য, ইনফ্যাক্ট দিয়েও তো দিতে পারে, তখন তোমাকে মনে রাখতে হবে ভিটি হচ্ছে এটা। বুঝছো? এটুকু একটু ভালো করে মনে রাখবা। তাহলে আমরা মোটামুটি লেকচারটা অনেক লম্বা হয়ে গেছে অলরেডি, জানি। আমার চেষ্টা ছিল আর কম সময় শেষ করার, বাট পড়াগুলা অনেকগুলাই পড়া, প্রতিটা জিনিস বলতে একটু সময় লেগে গেছে, যার কারণে লেন্দি হয়ে গেছে। আশা করি ধৈর্য হারাই ফেলো নাই, বা ধৈর্য হারাই ফেললে 2 ধাপে দেখবা। যদি মনে হয় একটানা দেখতে কষ্ট হচ্ছে বা একটানা পড়াটা মাথায় ঢুকতেছে না, এটা স্বাভাবিক। একটানা যখন তুমি অনেকক্ষণ বসে থাকবা, লেকচার অনেক বেশি লেন্দি হইলে আসলে এটা একত্রে ক্যাচ করাটা ঝামেলা। এই জন্য আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা লেকচার 1 ঘন্টার বা মোটামুটি 1 ঘন্টার আশেপাশে যেন থাকে, এটার বেশি যেন না হয়, কারণ 1 ঘন্টার বেশি হলে আসলে মনোযোগ ধরে রাখাটা কঠিন। তো যদি কারো এটাতে সমস্যা হয় তাহলে আলাদা আলাদা মানে ভাগ করে করে দেখবা। প্রথম দরকারে অর্ধেক আগে দেখবা, এরপর বাকি অর্ধেক পরে দেখবা, ভাগ করে করবা। আমার কথা হচ্ছে আমি একটানা দেখে না বুঝার চেয়ে ভাগ করে করে দেখে সময় একটু বেশি লাগলো, আমি বুঝলে হয়েছে। আমার মানে টেন্ডেন্সি থাকবে আমি বুঝতেছি কিনা। বুঝছো? তাহলে আশা করি বুঝাইতে পারলাম। আমরা যে টপিকগুলো পড়ছি একটু গ্রাফগুলো ভালো করে এঁকে প্র্যাকটিস করবা, আর পাশাপাশি যদি পারো এই টপিকগুলো মানে এই ক্লাসটা করার পরেই টেস্ট পেপার থেকে এমসিকিউগুলো সলভ করে ফেলবা। টেস্ট পেপারে কিন্তু এমসিকিউ ভাগ করে করে দেওয়া থাকে, লেখচিত্রের একটা পার্ট আছে আলাদা। ওই লেখচিত্রের পার্টে গিয়েই এই লেকচারটা করার পর এমসিকিউ সলভ করার চেষ্টা করবা, দেখবা তুমি পারতেছো কিনা। আশা করি যদি ভালো মতো লেকচারটা বুঝে থাকো তুমি এমসিকিউ সলভ করতে পারবা, দাগাইতে পারবা। বুঝছো? ঠিক আছে, তাইলে ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।